এই ছেলে, তুমি আমার রুমে কি করছো? আপনি হয়তো ভুলে গিয়েছেন যে আজকে আমাদের বিয়ে হয়েছে। কিসের বিয়ে? আমি এসব বিয়ে মানি না। আমি শুধু আমার বাবার কথায় এই বিয়ে করেছি। না হলে এরকম পিচ্চিকে বিয়ে করার কোনো শখ নেই। দেখুন, আমাদের বিয়ে হয়েছে। হয়তো বিয়েতে আমাদের মত ছিল না, কিন্তু এখন আমাদের উচিত সব কিছু বাদ দিয়ে নতুন একটা জীবন শুরু করা। আমি কি ছোট নাকি যে তোমার পিচ্চির থেকে আমার জ্ঞান নিতে হবে? আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। আর যদিও ভুলেও আমার দিকে অধিকার আদায় করার চেষ্টা করেছো, তাহলে তোমার খবর করে দিব। সাইমার এমন কথা শুনে অনেকের রাগ উঠে যায়। সে নিজেকে কন্ট্রোল করে বলে, আমার খেয়ে দেওয়ার কাজ নেই যে আপনার থেকে অধিকার আদায় করব। দেখি সরুন, আমি ঘুমাবো। আজকে সারা দিনে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। অনেক সাইমাকে কিছু বলতে না দিয়ে বেডের একপাশে কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সাইমা রাগে ফুঁসতে থাকে। সাইমাও তখন খাটের একপাশে শুয়ে পড়ে। রাতের চাঁদ ডুব দিয়ে সকালে সূর্য আকাশে উকি দিচ্ছে। অনেকের ঘুম ভাঙলে সে দেখে সাইমা তাকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছে। অনেক তখন সাইমাকে ডাকে। এই যে হ্যালো, এই যে সাইমা, শুনছেন? সাইমা একটু নড়েচড়ে উঠে ধীরে ধীরে চোখ খুলে। চোখ খুলেই সাইমা দেখে সে অনিককে জড়িয়ে ধরে রেখেছে। সাইমা তখনই অনিককে ছেড়ে দিয়ে দৌড়ে সরে যায়। সরি সরি, আসলে আমি কোলবালিশ ধরে ঘুমাই। আর কালকে তো তুমি কোলবালিশ নিয়ে গেলে, তাই হয়তো ঘুমের মধ্যে তোমাকে জড়িয়ে ধরেছি। সরি। আচ্ছা, সমস্যা নেই। অনিক উঠে ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে বের হলে সাইমা ওয়াশরুমে চলে যায়। সাইমা বের হলে অনিক বলে, আচ্ছা, এখন কি আমাদের বের হতে হবে? হ্যাঁ, বের হতে হবে। আচ্ছা, তাহলে চলুন। আমি তো ড্রেস চেঞ্জ করব। ও আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি, সমস্যা নেই। আরে, এইভাবে একা যাওয়ার দরকার নেই। তুমি ব্যালকনিতে যাও, আমার হয়ে গেলে তোমাকে ডাক দিব। তখন সাইমা অনিককে বেলকুনিতে পাঠিয়ে দেয়। অনিক বেলকুনিতে দাঁড়িয়ে দেখতে পায় তার ও সাইমার বাবা মা বাড়ির গার্ডেনে বসে গল্প করছে। তারা অনেক খুশি। সাইমা অনিককে ডাক দিলে অনিক ভিতরে যায়। আচ্ছা, একটা কথা বলি। কি কথা? আপনাকে তুমি করে ডাকলে কি আপনি রাগ করবেন? কেন? আমি আপনাকে তুমি করে ডাকতে চাই। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু তার থেকে বেশি কিছু করার চেষ্টা করো না। তখন অনিক কিছু না বলে রুম থেকে বেরিয়ে সাইমাও পিছন দিয়ে বের হয়। অনিক সোজা গার্ডেনে চলে যায়। সাইমাও অনিকের পেছন পেছন চলে যায়। কিরে বাবা, ঘুম কেমন হলো? হ্যাঁ মা, ভালোই হয়েছে। তোমাদের কেমন হয়েছে? হ্যাঁ, একমাত্র ছেলের বিয়ে, আমাদের থেকে শান্তিতে কে ঘুমিয়েছে বল? অনিকের মার কথাই সবাই হেসে ওঠে। আরে মা আমার, কেমন আছো? অনেক কি কোনো সমস্যা করেছে? কিছু করলে শুধু আমাকে এসে বলবে। ঠিক আছে মা। আরে অনিক বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। না মা, সমস্যা নেই, আমি এখানেই ভালো আছি। আম্মু, আমি বাড়িতে যাব। বাড়িতে মানে? এখন বাড়িতে গিয়ে কি করবি? বাবা, আমার একটু কাজ আছে, ভার্সিটিতে যেতে হবে। না, দরকার নেই, আমি প্রিন্সিপালের সাথে কথা বলে নিব। তখনই সাইমা সেখানে আসে। অনিক তখন তার মায়ের গলা জড়িয়ে ধরে আবদার করতে থাকে। প্লিজ আম্মু, আমি যাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু বিকেলের মধ্যে ফিরে আসবি। ঠিক আছে আম্মু। অনিক তখন তার মাকে একটা কিস করে সেখান থেকে চলে যায়। অনিকের বাবা বলে, একদিন ভার্সিটিতে না গেলে কি হতো? ও কি আর শুধু ভার্সিটিতে যাবে নাকি? অনিকের মায়ের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন সাইমার মা জিজ্ঞেস করে, আর কোথায় যাবে ভাবি? এখন যেহেতু আত্মীয়তা হয়েছে, তাই আপনাদের বললে সমস্যা নেই। আসলে অনেক পড়াশোনার পাশাপাশি তার কাজ করে। অনেক কলেজে ওঠার পর থেকে এখন পর্যন্ত কখনো ওর বাবার থেকে 1 টাকা নেয়নি খরচের জন্য। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সাইমা অনেক অবাক হয়। অনিক তাহলে কি কাজ করে ভাবি? ভাই সাহেবের এত কিছু থাকতে ওর কাজ করার দরকার কি? আমরাও জিজ্ঞেস করছি কি কাজ করে, ও বলছে সময় হলে ও নিজেই বলবে। আর খরচ নেওয়ার কথাটা হচ্ছে অনেক যে কোনো কাজে স্বনির্ভরশীল থাকতে পছন্দ করে। কি কাজ করে সেটা জানেন না? ও তো কোনো খারাপ কাজও করতে পারে। সাইমা, তুই কি বলছিস এগুলো? কেন মা, আমি কি ভুল বলছি নাকি? সাইমা, এগুলো কোন ধরনের বেয়াদবি? ভাই শান্ত হন। সাইমার মা এ কথা বলাটা স্বাভাবিক, কারণ
ও অনিককে ঠিক করে চিনে না। সাইমা অনিকের ব্যাপারে তোমার কোনো ধারণা নেই। ছোটবেলা থেকেই সব দিক দিয়ে সেরা আমার ছেলে। আর তুমি ওর কাজ করা নিয়ে যেটা বলেছিলে, সেটার উত্তর হচ্ছে অনিক আমার ছেলে। আমি ওকে চিনি। আমি জানি আমার ছেলে কখনোই কোনো খারাপ কাজে নিজেকে জড়াবে না। তাই আমরাও কখনো ওকে জোর করে কিছু জিজ্ঞাসা করিনি। ও যেহেতু বলেছে সময় হলে বলবে, তাই আমরাও অপেক্ষায় আছি। আমার জামাই বাবাজির এত গুণ, সেটা তো আগে জানতাম না। এই, তোমার না, আমার জামাই। মেয়ে কি আমার একার নাকি? তখন সবাই হেসে ওঠে। তাদের মধ্যে কথোপকথন চলমান থাকে, কিন্তু সাইমার মনে এক প্রকার কৌতূহল জাগে অনেক কি করে। সাইমার এই চিন্তা, কিন্তু আমাদের মনেও এক কৌতূহল জাগে যে কৌতূহলের সমাপ্তি গল্পেরই এক পর্যায়ে হবে। তাই মনোযোগ দিয়ে শুনতে থাকুন। অন্যদিকে অনেক সোজা তার বাড়িতে চলে যায়। দারোয়ান গেট খুলে দেয়, কাজের লোক দরজা খুলে দেয়। অয়ন সোজা তার রুমে গিয়ে আলমারি থেকে একটি ব্যাগ বের করে কাঁধে নেয়। তারপর একটি G18 পিস্তল প্যান্টে নিয়ে রুম থেকে সোজা গ্যারেজে চলে যায়। তারপর তার MT-15 নিয়ে বেরিয়ে যায়। অনিক তখন একজনকে কল করে। কল ধরতেই ওপাশ থেকে শোনা যায়, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অর্ণব, তুমি কোথায়? জি স্যার, আমি অফিসে আছি, আপনি কোথায়? আচ্ছা, আমি এখন ভার্সিটিতে যাচ্ছি। তারপর সেখান থেকে সোজা মিশন প্লেসে চলে যাব। তুমি বরাবর দুপুর 1টায় বাকিদের নিয়ে রেডি থেকো। আচ্ছা স্যার, ঠিক আছে। অনেক কল কেটে বাইকের স্পিড বাড়িয়ে সোজা চলে যায় ভার্সিটিতে। ভার্সিটিতে গিয়ে বাইক স্টার্ট করা না মাত্রই তার বন্ধু ও বান্ধবী তার কাছে আসে। নয়ন বলে, কিরে, কালকে বিয়ে করলি আর আজকে ভার্সিটিতে? আমি তো কিছু বুঝতে পারছি না। এখানে না বোঝার কি আছে? আরে, তুই কি মানুষ না অন্য কিছু? কালকে বিয়ে করেছিস, আজকে বউয়ের সাথে সময় কাটাবি, আর তুই ভার্সিটিতে চলে আসিস? এটা কেমন হলো? এটা ভালোই হলো। আরে ভাই, তুই হাসছিস কেন? ওরা তো ঠিকই বলেছে। আমরা মনে করেছি তুই বিয়ে করেছিস, এখন বউয়ের শাড়ির আঁচল ধরে ঘুমাবি, আমাদের সাথে আগের মতো সময় কাটাবি না। কি যে বলিস তোরা! কিন্তু এটা কিন্তু সত্যি যে ভাবি অনেককে, যদিও তো সিনিয়র, কিন্তু উনি অনেক সুন্দরী। তুই অনেক লাকি এমন বউ পেয়েছিস। সিদ্ধির কথা শুনে অনেক মনে মনে হাসে। সে মনে মনে বলে, শুধু দেখতে সুন্দর এটা আসল নয়, মনের সৌন্দর্যটাই আসল। রাকিবের ধাক্কায় অনেকের ভাবনার জগৎ থেকে হুঁশ ফিরে। কিরে, কোথায় হারিয়ে গেলি? আচ্ছা বাদ দে, তুলি কোথায়? ওকে যে দেখছি না। তুই কি ভুলে গেছিস ও তোর গায়ে হলুদে কি পরিমাণ নেচেছিল? আর কালকে বিয়ের দিনে এত লাফালাফি করেছে যে আজকে সকালে আমাকে কল করে বলেছে ওর শরীর দুর্বল লাগছে, তাই ও আসবে না। তাদের কথার মাঝখানে ক্লাসের বেল বেজে ওঠে। তারা সবাই ক্লাসের দিকে অগ্রসর হয়। তুলির অসুস্থতার কথা শুনে অনেকের মন কিছুটা খারাপ হয়ে যায়। তারপর তারা ক্লাসে গিয়ে বসে। স্যার আসে, ক্লাস শুরু হয়। সবাই ক্লাসে মনোযোগ দেয়। 4টি ক্লাস শেষ হলে ব্রেক দেওয়া হয়। তখন অনেক তার বন্ধুদের থেকে বিদায় নিয়ে ব্যাগ নিয়ে প্রিন্সিপালের রুমে চলে যায়। প্রিন্সিপাল অনেককে দেখেই দাঁড়িয়ে যায়। আরে অনেক বাবা, তুমি এখানে? স্যার, আমাকে এত সম্মান দেখানোর দরকার নেই। আমি আপনার একজন ছাত্র মাত্র। আসলে আমি আজকে আর ভার্সিটিতে থাকতে পারবো না, আমার একটু যেতে হবে। আরে, এটা তো আমাকে ফোনে বলে দিলেই হয়, কষ্ট করে তোমার আর আসার দরকার কি? আচ্ছা, তুমি যাও, সমস্যা নাই। ঠিক আছে স্যার, ধন্যবাদ। অনেক তখন প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে সোজা পার্কিং লটে গিয়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। অনেক বাইক স্টার্ট করে ভার্সিটি থেকে বেরোনোর পরই তার ফোন বেজে ওঠে। অনেক ফোন হাতে নিলে দেখে পরিচিত বিদেশি নাম্বার বেশে ওঠে। অনেক ফোনটা রিসিভ করে। তখন ওপাশ থেকে শোনা যায়, আপনাদের বোঝার সুবিধাতে ইংরেজি ভাষাকে বাংলায় রূপান্তর করা হলো। অনিক, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমার তো আজকে একটা মিশনে যাওয়ার কথা, সেটার কি খবর? হ্যাঁ স্যার, আমি ওখানেই যাচ্ছি। স্যার এখন রাখি, আমি মিশন শেষে আপনাকে সব আপডেট পৌঁছে দিব। ওকে, অনেক সাবধানে থেকো, বাই। অনেক ফোনটি পকেটে ঢুকিয়ে সোজা একটি গোপন জায়গায় চলে যায়। সেখানে গিয়ে অনেক তার ড্রেস চেঞ্জ করে তার বাইকের নাম্বার প্লেট চেঞ্জ করে রওনা হয় মিশনের জায়গায়। অনেক যখন গোপন মিশনে ব্যস্ত, সাইমা তখন বাড়িতে বসে অস্থিরতায় ভুগছিল।
অনিকের হঠাৎ চলে যাওয়াটা তাকে ভাবাচ্ছিল। সে বারান্দায় গিয়ে দেখল অনিকের বাবা মা, তার নিজের বাবা মা তখন গল্প করছে। তাদের মুখে হাসি লেগে আছে, যেন তারা অনিকের এই রহস্যময় জীবন সম্পর্কে কিছুই জানে না। সাইমার মনে প্রশ্ন জাগছিল, অনিক কি সত্যি এমন একজন মানুষ যে নিজের খরচের জন্য পরিবারের ওপর নির্ভরশীল নয়, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? সাইমা মনে মনে বলে, আমার বাবা মাও কেমন, ছেলেটার সম্পর্কে কিছু না জেনেই বিয়ে দিয়ে দিল। অনেক কি এমন কাজ করে যেটা তার পরিবারেও জানে না? কোনো খারাপ কাজ নয় তো? সাইমারের চিন্তার মাঝে তার মা তাকে ডাকলেন। কিরে সাইমা, একা একা বারান্দায় কি করছিস? এদিকে আয়, গল্প করি। কিছু না মা, এমনি দাঁড়িয়েছিলাম। সাইমা অনিচ্ছা সত্ত্বেও তাদের গল্পের আসরে গিয়ে বসল। অনিকের মা অনিকের ছোটবেলার নানা গল্প বলছিল, কিভাবে অনিক স্কুলে বরাবর ফার্স্ট হতো, কিভাবে সে খেলাধুলায় ভালো ছিল, আর কিভাবে সে কোনোদিন কারোর কাছ থেকে অন্যায় সুবিধা নিত না। সাইমা অবাক হয়ে শুনছিল। সে ভেবেছিল অনিক হয়তো কোনো বখাটে ধরনের ছেলে হবে, কিন্তু অনিকের মার কথা শুনে সেই ধারণাগুলো ভাঙতে শুরু করলো। ও ছোটবেলা থেকেই একটু চুপচাপ ছিল, নিজের কাজ নিজে করতে পছন্দ করত। আর জানিস মা সাইমা, ও কিন্তু পড়াশোনার পাশাপাশি ভালো ছবি আঁকতে পারে। ওর আঁকা ছবি দেখে কত আর্ট গ্যালারির লোক ওকে প্রস্তাব দিয়েছিল। আর জানিস, ও নাচেও দারুণ পারদর্শী। ওর নাচ দেখলেই তুই মুগ্ধ হয়ে যাবি। কত পুরস্কার এনেছে ও, কিন্তু কোনো দিন নিজের ঢাক নিজে পেটাতো না। খুবই নিভৃতচারী। অনিকের মায়ের কথা শুনে সাইমা মনে মনে বলে, ছবি আঁকে, নাচেও পারদর্শী, এটা তো ভাবেনি। এই পিচ্চি ছেলেটার মধ্যে এত গুণ। সাইমার মনে তখন অনিককে নিয়ে এক নতুন কৌতূহল জন্ম নিচ্ছিল। যে ছেলেটাকে সে পিচ্চি আর অপদার্থ ভেবেছিল, সেই ছেলেটার মধ্যে এত গুণ লুকিয়ে আছে। সে নিজেকে ধিক্কার দিল। কেন সে এত তাড়াতাড়ি অনিককে বিচার করল? অন্যদিকে অনিক তার বাইক নিয়ে দ্রুত গতিতে একটি পুরনো নির্জন ওয়্যার হাউজের দিকে যাচ্ছিল। সে তার হেলমেট ঠিক করে নিল। তার চোখে এক ভিন্ন দৃঢ়তা ফুটে উঠল। তার পকেটে থাকা G18 পিস্তলটা যেন তার ক্ষমতার জানান দিচ্ছিল। ওয়্যার হাউজের কাছাকাছি পৌঁছাতেই সে দেখল অন্যবার বাকি 12 জন লোক আগে থেকেই অপেক্ষা করছে। তাদের পরনে কালো পোশাক, তাদের মুখ ঢাকা। স্যার, আমরা প্রস্তুত। ভালো, তোমরা তোমাদের পজিশন নাও। মনে রাখবে, আজ আমাদের টার্গেট খুবই গুরুত্বপূর্ণ। সামান্য ভুলও আমাদের পুরো মিশন নষ্ট করে দিতে পারে। অনিকের কণ্ঠস্বরে কোনো জড়তা ছিল না, শুধু ছিল একজন পেশাদার মিশনে থাকা মানুষের দৃঢ়তা। সে দ্রুত ওয়্যার হাউজের দিকে এগোতে লাগলো। ভেতরে ঢুকতেই দেখা গেল একটি বিশাল হলরুমের মাঝখানে কিছু ড্রাম রাখা আছে। অনেক ইশারায় তার দলের সদস্যদের বিভিন্ন স্থানে অবস্থান নিতে বলল। অনেক মাইক্রোফোনে বলে, অর্ণব, তুমি বাম দিকটা কভার করবে, রনি তুমি ডান দিকে, বাকিরা আমার সঙ্গে থাকবে। হঠাৎ ওয়্যার হাউজের মূল দরজা খুলে গেল আর ভেতরে প্রবেশ করলো কিছু সশস্ত্র লোক। তাদের হাতে অত্যাধুনিক রাইফেল। অনেক দ্রুত একটি ড্রামের পিছনে আশ্রয় নিল। অনেক মাইক্রোফোনে বলে, টার্গেট চলে এসেছে, মনে রাখবে কাউকে বাঁচিয়ে রাখা যাবে না, কোনো প্রমাণ পেছনে রেখে যাওয়া চলবে না। হলরুমের ভেতরে শুরু হলো এক তীব্র গোলাগুলি। গুলির শব্দে ওয়্যার হাউজের দেওয়ালগুলো কেঁপে উঠল। অনেক নির্ভুল নিশানায় তার G18 পিস্তল থেকে গুলি ছুটছিল, আর তার প্রতিটি গুলি লক্ষ্য ভেদ করছিল। সে এতটাই ক্ষিপ্ত ছিল যে তার শত্রুরা তাকে ঠিকমতো দেখতেও পাচ্ছিল না। এই অনেক সে শান্ত নিরীহ কলেজ ছাত্র ছিল না যাকে সাইমা সকালে দেখেছে। এই অনেক ছিল একজন দক্ষ এবং নির্ভীক যোদ্ধা। বাড়িতে তখন সবাই হাসি গল্পে মগ্ন, কিন্তু সাইমার মনে অনিককে নিয়ে এক অদ্ভুত অনুভূতি দানা বাঁধছিল। তার মনে হচ্ছিল এই ছেলেটা হয়তো আরও বেশি রহস্যময়ী, যতটা সে কল্পনাও করতে পারেনি। অনিক কি সত্যি একজন সাধারণ ছাত্র, নাকি তার পরিচয় আরও গভীর? সে কেন সবার কাছে এত সম্মানীয়? এটা কি তার বাবার কারণে, নাকি তার নিজের কোনো পরিচয় আছে? সব কিছু গল্পে থাকলেই জানতে পারবেন। ওয়্যার হাউজের ভেতরে যুদ্ধ শেষ হলো। অনেকের দল ক্ষমতার সাথে শত্রুদের পরাস্ত করেছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে নিথর দেহ আর অস্ত্রের ছড়াছড়ি। অনেকের মুখমণ্ডলে কোনো ক্লান্তি বা অস্থিরতা নেই, বরং এক ধরনের শান্ত তৃপ্তি। সে দ্রুত ইশারা করল তার দলের সদস্যদের।
আর দেরি নয়, কাজ শেষ, এবার ফেরার পালা। অর্ণব এবং বাকিরা দ্রুত প্রমাণগুলো সরিয়ে ফেলতে শুরু করলো। অনেক নিজে নিশ্চিহ্ন কোনো চিহ্ন যেন বাকি না থাকে। তার চোখে সেই একই দৃঢ়তা যা তাকে এই বিপজ্জনক কাজে টিকে থাকতে সাহায্য করে আর দ্রুত কাজ শেষ করে। অনেক ওয়্যারহাউস থেকে বেরিয়ে এলো। তার বাইকে উঠে হেলমেট পরার আগে সে একবার চারপাশটা ভালো করে দেখে নিল। নিশ্চিত হয়ে বাইক স্টার্ট দিল। শহরের কোলাহল মিশে গিয়ে খানিক সোজা তার গোপন ডেরায় পৌঁছালো। সেখানে পৌঁছে দ্রুত তার কালো পোশাক পরিবর্তন করে সাধারণ শার্ট প্যান্ট পরল। পকেট থেকে G18 পিস্তলটি বের করে যত্ন করে নির্দিষ্ট স্থানে রাখল। বাইকের নাম্বার প্লেট বদলে দিল যাতে কেউ কোনো সূত্র খুঁজে না পায়। তার ভেতরে পেশাদার যোদ্ধা যেন মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। ফিরে এলো সে নিরীহ কলেজ ছাত্রের বেশ গুছিয়ে সে তার বাইকটি গ্যারেজে রেখে সাইমাদের বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে সাইমাদের বাড়িতে তখনও গল্পের আসর জমে আছে। অনেকের মা অনেকের নানা গুণের কথা বলে চলেছেন। সাইমা মন দিয়ে শুনছে আর অনেক সম্পর্কে তার ধারণাগুলো ধীরে ধীরে বদলাচ্ছে। সে ভাবছে এই ছেলেটা এত কিছু লুকিয়ে রেখেছে আর সে তাকে শুধুমাত্র পিচ্ছি ভেবেছিল। তার মনে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করেছে। সে আকর্ষণ আগে কখনো অনুভব করেনি। আমার জামাই বাবাজি বলে কথা, এত সব গুণ তো থাকবেই। এই তোমার না, আমার জামাই। মেয়ে কি তোমার একার নাকি? তাদের হাসি ঠাট্টার মধ্যেই দরজার কলিং বেলের শব্দ হলো। সাইমার বাবা গিয়ে দরজা খুলতেই অনিকের মা হাসি মুখে ভেতরে টেনে নিলেন। আরে বাবা অনি, এসে গেছো? আসো আসো, আমরা তোমার কথাই বলছিলাম। অনিককে দেখে সাইমা কিছুটা অপ্রস্তুত হয়ে উঠল। সে অনিকের দিকে আর চোখে একবার তাকালো, তারপর চোখ সরিয়ে নিল। অনিক সবার দিকে তাকিয়ে হাসলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। আয় আয় বস এখানে। কি কাজ শেষ হলো? জি আম্মু, কাজ শেষ, একটু দেরি হয়ে গেল ফিরতে। এতক্ষণ কিসের কাজ বাবা? কি করো তুমি? অনিকের মা সাইমাকে ইশারা করলেন চুপ থাকতে। অনিক মৃদু হাসলো। তেমন কিছু না মা, একটু জরুরি কাজ ছিল। অনিকের জবাব শুনে সাইমার কৌতূহল আরও বাড়ল। এই ছেলেটা কিছুতেই নিজের কাজের কথা বলতে চাইছে না। সাইমা তখন হঠাৎ করে প্রশ্ন করলো, এতক্ষণ কোথায় ছিলে আর কিসের এত জরুরি কাজ? অনিক সাইমার দিকে তাকালো। তার চোখে এক ঝিলিক বিস্ময় ফুটে উঠল। তারপর সে নিজেকে সামলে নিল। সাইমা বুঝতে পারল সে হয়তো একটু বেশি প্রশ্ন করে ফেলেছে। কেন? তোমার এত কৌতূহল কেন? কৌতূহল তো হবেই, তুমি সকালে কাজ আছে বলে চলে গেলে আর এখন ফিরলে। কি এমন কাজ যে তোমার পরিবারও জানে না? সাইমার প্রশ্নে কিছুটা নীরবতা নেমে এলো। অনিকের বাবা মা কিছুটা অস্বস্তিতে পড়লেন। অনিক হাসলো। সে হাসি যেন তার সব রহস্যকে আড়াল করে রাখছিল। কাজের কথা তো একদিন জানতেই পারবে, এত অস্থির হচ্ছ কেন? অনিকের এমন কৌশলী জবাবে সাইমা আরও বিরক্ত হলো। সে তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অনিকের মা পরিস্থিতি হালকা করতে বলেন, আরে বাবা, অনেক তো এসেছে, এখন চলো সবাই মিলে কিছু খাই। অনিকের বাবা তুমিও এসো। সবাই ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। সাইমা অনিচ্ছা সত্ত্বেও তাদের পেছন পেছন গেল। খেতে খেতে অনেক সবার সাথে স্বাভাবিক গল্প জুড়ে দিল, যেন কিছুই হয়নি। কিন্তু সাইমার মনে অনেককে নিয়ে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল। এই ছেলেটাকে, তার আসল পরিচয় কি, আর কেনই বা সে নিজের কাজ গোপন রেখেছে। রাতে খাবার শেষ করে সবাই মিলে কিছুক্ষণ গল্প করলো। সাইমার বাবা মা এবং অনিকের বাবা মা তাদের নতুন সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ খুশি। তারা নানা খুনসুটি আর হাসি ঠাট্টায় মেতে উঠলেন। কিন্তু সাইমা এবং অনিক দুজনেই নিজেদের জগতে মগ্ন। সাইমা অনিকের রহস্যময় আচরণ নিয়ে ভাবছিল, আর অনিক যেন তার নিজের জগতে ডুব দিয়েছিল। একসময় অনিকের মা বলেন, তোমরা এখন রুমে যাও, সারাদিন নিশ্চয়ই অনেক ধকল গেছে। সাইমা অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। অনেক পেছন পেছন রুমের দিকে গেল। রুমে ঢুকেই সাইমা নিজের বিছানার দিকে এগিয়ে গেল, যেন অনিকের উপস্থিতি তাকে অস্বস্তিতে ফেলছে। অনিক তখন সাইমার দিকে তাকিয়ে হাসলো। আচ্ছা সাইমা, তুমি কি আমাকে আজও কোলবালিশ মনে করে জড়িয়ে ধরবে? অনিকের কথায় সাইমা চমকে উঠল। তার গালে হালকা লালিমা দেখা দিল। কি বলছো এসব? একদম ফালতু কথা বলবে না। কিসের ফালতু কথা? গতকাল তো দেখলে আমাকে না পেলে তোমার ঘুমিয়ে আসে না। অনিক শোনো,
আমি শুধু কোলবালিশ ধরে ঘুমাই, আর কালকে তুমি সেটা নিয়ে গিয়েছিলে আর ভুল করে এমন হয়েছে। একদম বাজে কথা বলবে না। ও, তাহলে আমার জন্য তোমার ঘুম নষ্ট হবে? তোমার শান্তির জন্য আমি না হয় কোলবালিশই হয়ে থাকি। অনেক সাইমার দিকে দুষ্টামি ভরা চোখে তাকালো। সাইমা তখন আরো রেগে গেল। বেশি বাড়াবাড়ি করবে না কিন্তু, আমার রাগিয়ে দিলে তোমার খবর আছে। বাব্বা, এত রাগ! নতুন বউয়ের তো এমন রাগ থাকা উচিত না। বরকে একটু আদর যত্ন করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। অনেক সাইমার দিকে এক পা এগিয়ে যেতেই সাইমা দ্রুত সরে গেল। একদম কাছে আসবে না। তুমি কি ভুলে গেছো আমাদের বিয়েটা কেমন পরিস্থিতিতে হয়েছে? আমি এই বিয়ে মানি না, আর তোমাকেও স্বামী হিসাবেও না। মানো না, কিন্তু গতকাল রাতে তো বেশ মানছিলে, তাই না? অনেক আবারও সাইমাকে খোঁজা দিল। সাইমা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। অনেক, আমার কথা কানে ঢুকছে না তোমার? যদি এক পাও এগিয়ে আসো তাহলে কিন্তু ভালো হবে না। সাইমা তার দিকে তাকিয়ে এমনভাবে কথা বলল যেন তার চোখে আগুন জ্বলছে। অনেক তখন হাসতে হাসতে বিছানার এক পাশে গিয়ে বসল। আচ্ছা বাবা, ঠিক আছে, আর যাব না। তোমার তো দেখছি অনেক রাগ। অনেক তখন সাইমার দিকে তাকিয়ে রইল। সাইমা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পর অনেক হালকা গলায় বলল, আচ্ছা, আমি তো তোমার থেকে ছোট, তাই না? হ্যাঁ, ছোট তো। তুমি তো আমাকে স্বামী হিসেবে দেখবে না, তাহলে তুমি কি আমাকে ছোট ভাইয়ের মতো দেখবে, নাকি পিচ্চি দেওরের মতো? আমি তোমাকে কিছুই দেখতে চাই না। তুমি শুধু। সাইমা কথা শেষ করতে পারল না। অনেক হেসে উঠল। তার হাসি শুনে সাইমার রাগ আরো বেড়ে গেল। সে কিছু না বলে গিয়ে বিছানার অন্য পাশে শুয়ে পড়ল, অনেকের দিকে পেছন ফিরে। অনেকে তখন শুয়ে পড়ল, মুখে সেই দুষ্টামি ভরা হাসি। অনেক মনে মনে বলল, আমার এই বউটা তো বেশ মজার, একে কাবু করতে একটু সময় লাগবে মনে হচ্ছে। অনেক বুঝতে পারছিল সাইমার এই রাগ তার অনিচ্ছা থেকে নয়, বরং পরিস্থিতি এবং তার নিজের মধ্যে থাকা এক ধরনের দ্বিধা থেকে। অনেকের চোখে তখন এক ভিন্ন ঝলক দেখা গেল। এই মেয়ের রাগ ভাঙানোটা যেন তার একটা নতুন চ্যালেঞ্জ। রাতের পর সকাল, ভোরের আলো জানালা দিয়ে রুমের ভিতর উকি দিচ্ছে। অনেকের ঘুম ভাঙল, আর মোড়া ভেঙে পাশ ফিরতেই তার চোখ ছানা বড়া। সাইমা তাকে পেছন থেকে জড়িয়ে ধরেনি, আজ সে অনেকের বুকের উপর মাথা রেখে গভীর ঘুমে মগ্ন। সাইমার চুলগুলো ছড়িয়ে আছে অনেকের বুকে, আর তার মুখে নিষ্পাপ ঘুমন্ত ভাব অনেকের মন ছুঁয়ে গেল। অনেকের মুখে একটু মুচকি হাসি ফুটে উঠল। সে মুগ্ধ চোখে সাইমার দিকে তাকিয়ে রইল। অনেক মনে মনে বলল, বাহ, এই মেয়েটা ঘুমিয়ে থাকলে যেন দেবীর মতো শান্ত আর স্নিগ্ধ লাগে, জেগে থাকলে তো রাগের আগ্নেয়গিরি। অনেক খুব সাবধানে নিজের হাত বাড়িয়ে টেবিল থেকে তার ফোনটি নিল। একবার ফোনটি হাতে নিয়েও সে ছবি তোলার কথা ভাবল না, শুধু সাইমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। অনেক আবার মনে মনে বলে, ঘুমন্ত বউটাকে কত কিউট আর মায়াবী লাগছে, কিন্তু জেগে গেলে রেগে ভূত হয়ে যায়। অনেক ফোনটা এক পাশে রাখলো। তার হাত সাইমার চুলের ওপর দিয়ে আলতো করে বুলিয়ে দিল। সাইমার নরম স্পর্শে অনেকের মনে এক অদ্ভুত ভালো লাগাই ভরে উঠল। এই মুহূর্তে সাইমা যত রাগ, যত দূরত্ব, সব যেন তুচ্ছ মনে হলো। অনেকের মনে হলো এই মুহূর্তটা যদি চিরকাল থাকতো। কিছুক্ষণ পর সাইমা নড়েচড়ে উঠল। ঘুমের ঘর কাটতে সে ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলে সে দেখল অনেক তার দিকে তাকিয়ে আছে এবং সে অনেকের বুকের ওপর ঘুমিয়ে আছে। মুহূর্তে সাইমার মুখের রক্ত যেন জল হয়ে গেল। সে বিদ্যুৎ স্পৃষ্টের মতো অনেকের বুক থেকে সরে গেল। অনেক, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আর আমি তোমার বুকের উপর, কি হচ্ছে এসব? সাইমার মুখ লাল হয়ে গেল। তার চোখে এক ধরনের অস্বস্তি আর বিরক্তি ফুটে উঠল। অনেক তখনও হেসে চলেছে। কি হবে আবার? তুমি তো আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলে, আমি তো শুধু দেখছিলাম। মিথ্যে কথা। আমি একদমই তোমাকে ধরিনি, তুমি হয়তো আমাকে টেনেছো। আমি তো ঘুমিয়েছিলাম, তুমি তো নিজে এসে আমার বুকে মাথা রেখে ঘুমালে। অনেকের কথা শুনে সাইমার চোখ বড় বড় হয়ে গেল। সে রাগে ফুঁসতে ফুঁসতে অনেকের দিকে এগিয়ে এলো। অনেক বুঝতে পারলো সাইমার রাগ তখন চরমে। সে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালো। আরে আরে, শান্ত হও, রাগলে
তোমাকে আরও বেশি সুন্দর লাগে। কিন্তু তাই বলে এত রাগ? আচ্ছা বাবা, আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও। অনেক আর কোনো কথা না বলে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। সাইমার রাগে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেল। এই ছেলেটা তাকে দিনে দিনে আরও বেশি বিরক্ত করছে, কিন্তু তার মনে কোথাও একটা চাপা হাসি ফুটে উঠল। অনেকের দুষ্টামিগুলো তার খারাপ লাগছিল না, বরং এক নতুন অনুভূতি দিচ্ছিল। সাইমা মনে মনে বলে, ছি, কেমন লজ্জা লাগছে। আমি কি সত্যি ওকে এইভাবে জড়িয়ে ধরেছিলাম? সাইমার মনে ছিল তখন মিশ্র অনুভূতি, রাগ, বিরক্তি, লজ্জা আর এক অদ্ভুত ভালো লাগা। অনেকের এই অপ্রত্যাশিত আচরণটাকে ভাবিয়ে তুলছে। এবার কি সাইমা অনেকের এই দুষ্টামিগুলো মানিয়ে নিতে পারবে, নাকি তাদের সম্পর্ক আরও জটিল হবে? চলুন দেখা যাক সামনে কি হয়। অনেক ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোতেই সাইমা তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। তার মুখে তখনও গতরাতের ঘটনার রেশ। অনেক হাসলো। সাইমা ফ্রেশ হয়ে বেরোলে তারা দুজনে একসাথে নিচে গেল। নিচে গিয়ে দেখলো পরিবারের সবাই নাস্তার টেবিলে বসে আছে। সাইমার মা তাদের দেখে হাসি মুখে ইশারা করলেন বসতে। তারা দুজনে টেবিলে গিয়ে বসলো। নাস্তা করার এক পর্যায়ে অনেকের বাবা সাইমাকে উদ্দেশ্য করে বলেন, সাইমা মা, তুমি তৈরি হয়ে নিও। কিন্তু কেন বাবা? আজকে থেকে তোমাকে তোমার নতুন ঠিকানায়, অর্থাৎ তোমার শ্বশুরবাড়িতে থাকতে হবে, যেটা এখন তোমার নিজেরই নতুন বাড়ি। অনেকের বাবার কথাই সাইমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ইতস্তত করে বলল, কিন্তু বাবা, এত তাড়াতাড়ি? অনেকের মা তখন সাইমার হাত ধরে বললেন, সাইমা, একদিন তো যেতেই হবে, এখন তাড়াতাড়ি বলে লাভ নেই। বিয়ের প্রথম কয়েকদিন এরকম সবারই কষ্ট হয়, বাবার বাড়ি ছেড়ে চলে যেতে, কিন্তু পরে ধীরে ধীরে মানিয়ে নেওয়া যায়। সাইমার মা কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বললেন, আর বারণ করিস না মা। মায়ের কথায় সাইমার চোখ ভিজে উঠল। সে কোনো মতে বলল না। আচ্ছা, আমি তৈরি হয়ে নিব। নাস্তা শেষে সাইমা আর অনেক তাদের রুমে গেল। সাইমা তখনও মনমরা হয়েই ছিল। সে আলমারি খুলে তার জামাকাপড় গোছাতে লাগলো এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র ব্যাগে ভরতে শুরু করলো। অনেক লক্ষ্য করলো সাইমার মন খারাপ। সে চুপচাপ সাইমার পাশে গিয়ে দাঁড়ালো। মন খারাপ করছো কেন? একদিন তো যেতেই হবে। সাইমা কোনো উত্তর দিল না, শুধু নীরবে তার জিনিস গোছাতে লাগলো। অনেক সাইমার কাঁধে আলতো করে হাত রাখলো। এভাবে কাঁদছো কেন? আমি তো আছি। সাইমা অনেকের হাত সরিয়ে দিল। তার চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। অনেক বুঝতে পারল সাইমার এই মুহূর্তে কোনো সান্ত্বনা ভালো লাগবে না। সে আর কিছু না বলে চুপ করে বসে রইল। সব কিছু গুছিয়ে প্রায় 11টার দিকে সাইমান তার নতুন ঠিকানার উদ্দেশ্যে বের হলো। বিদায় বেলায় সাইমা তার মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। মা, আমি কিভাবে থাকবো তোমাদের ছাড়া? আমার খুব কষ্ট হচ্ছে। আহা মা আমার, কেঁদো না, এটাই তো নিয়ম। সব মেয়েকেই একদিন নিজের বাড়ি ছেড়ে যেতে হয়। আমরা তো সব সময় তোমার পাশেই আছি। আর অনেক তো আছে তোমার সাথে। ও খুব ভালো ছেলে, দেখিস ও তোকে অনেক ভালোবাসবে। আমার কেন জানি খুব ভয় লাগছে মা। ভয় কিসের মা? সব ঠিক হয়ে যাবে। যখনই মন খারাপ হবে আমাদের ফোন করবি, আমরা তো আছি। সাইমার মা তাকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিলেন। সাইমা অশ্রুসিক্ত চোখে সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসেও তার মন খারাপ ছিল। সে হালকা কাঁদছিল। অনেক ড্রাইভিং সিটে বসে একবার সাইমার দিকে তাকালো। সাইমার ভেতরে কষ্টটা সে বুঝতে পারছিল। কিছুক্ষণ পর গাড়ি অনেকের বাড়ির সামনে এসে থামলো। বিশাল সিমসাম বাড়িটা দেখে সাইমা একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ থেকে এটাই তার নতুন ঠিকানা, নতুন একটা জীবন, অজানা একটা যাত্রা। অনেক আর সাইমা গাড়ি থেকে নামলো। তাদের পেছন পেছন বাকিরাও সবে মিলে বাড়ির ভিতর প্রবেশ করলো। অনেকের মা হাসি মুখে সাইমার দিকে এগিয়ে এলেন। এসো মা সাইমা, এটাই তোমার নতুন বাড়ি, নিজের বাড়ি মনে করবে। জি মা। আর চিন্তা করো না, এখানে সবাই তোমাকে ভালোবাসবে। কোনো কিছুর দরকার হলে আমাকে বলতে দ্বিধা করবে না। ঠিক আছে মা। কথা শেষ হলে সাইমা অনেকের পিছে পিছে তাদের রুমে গেল। রুমে ঢুকে সাইমা পুরোই অবাক হয়ে গেল। অনেকের রুমটি খুব সুন্দর গোছানো এবং অনেক সুন্দর ছিল। চারিদিকে দেওয়ালের পেন্টিং, মোটিভেশনাল স্পিচ লাগানো, সুন্দর ফার্নিচার ও লাক্সারিয়াস ডিজাইন, সব কিছু মিলে রুমটি ছিল পুরাই পারফেক্ট। সাইমার মনে পড়ল অনেকের মায়ের কথাই,
আমার ছেলে সব দিক থেকে পুরাই পারফেক্ট। অনেকের রুমটি যেন তারই একটি প্রতিফলন। সাইমা তার ব্যাগ থেকে জামা কাপড় বের করতে শুরু করলো। অনেক আলমারির একটি সাইড খালি করে দিল। সাইমা নিজের জামা কাপড় গোছাচ্ছিল আর অজান্তেই তার নিজের বাড়ির কথা মনে পড়ছিল। পুরনো স্মৃতিগুলো তার চোখের জল এনে দিল। সাইমার অজান্তেই তার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে তখন সামনের দিকে ফিরতেই অনেক লক্ষ্য করলো সাইমার চোখে পানি। অনেক বুঝতে পারল সাইমার চোখে পানি আসার কারণ। সে ধীর পায়ে সাইমার কাছে এগিয়ে গেল। কি হলো, কাঁদছো কেন? তোমার কি খুব খারাপ লাগছে? সাইমা কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নাড়ল। অনেক সাইমার কাঁধে হাত রাখলো। ঠিক তখনই সাইমা অনেককে সজোরে জড়িয়ে ধরে কানে ভেঙে পড়ল। অনেক বুঝতে পারল সাইমার মনে অনেক কষ্ট জমে আছে। সে আলতো করে সাইমার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি তোমার পাশে। কিছুক্ষণ পর সাইমা নিজেকে সামলে অনেককে ছেড়ে দিল। সে কিছুটা অপ্রস্তুত হয়ে অনেকের দিকে তাকিয়ে পড়ল। সরি, আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, তাই জড়িয়ে ধরেছি। কিছু মনে করো না। না, সমস্যা নেই, যখনই মন খারাপ হবে আমাকে জড়িয়ে ধরতে পারো, আমি আছি। তুমি কি মজা নিচ্ছ? অনেকের কথা শুনে সাইমা কিছুটা অবাক হলো। তার চোখে এক ঝলক হাসি দেখা গেল। অনেকের এই সহানুভূতিশীল আচরণ তার মনে এক নতুন অনুভূতি জাগিয়ে তোল। হয়তো এই পিচ্চি ছেলেটা ততটাও খারাপ না যতটা সে ভেবেছিল। এই নতুন বাড়িতে সাইমার জীবন কেমন কাটবে? অনেকের এই অনুভূতি কি সাইমার প্রতি তার মনোভাব বদলে দেবে? সামনে দেখা যাবে কি হয়। সেদিন রাতে ডিনারের সময় অনেকের বাবা অনেককে উদ্দেশ্য করে বললেন, অনেক, সাইমাকে কালকে তোদের ভার্সিটিতে ভর্তি করিয়ে দিস। অনেক তার বাবার কথায় সম্মতি জানিয়ে মৃদু হাসল। জি বাবা, কালকেই নিয়ে যাব। এরপর রাতের খাবার শেষে তারা রুমে ফিরল। সাইমার মন অনেকটা শান্ত হলো। অনেকের দুষ্টামি তখনও অব্যাহত। রুমে ঢুকেই অনেক দুষ্টামি ভরা চোখে সাইমার দিকে তাকালো। আচ্ছা সাইমা, আজ রাতে কি আমার বুকের উপর ঘুমানোর প্ল্যান আছে, নাকি কোলবালিশ ধরে ঘুমাবে? অনেক, একদম বাজে কথা বলবে না। আমি কোথায় ঘুমাবো সেটা আমার ব্যাপার, তুমি নিজের জায়গায় যাও। অনেক এক পা এগোতেই সাইমা দ্রুত সরে গেল। আহা, এত দূরে কেন? কাছে এসো না, সারাদিন তো ছিলে না, একটু গল্প করি। গল্প করার কোনো দরকার নেই, তুমি নিজের জায়গায় যাও বলছি। অনেক হেসে বলল, ইস, আমার রাগী বউ, রাগলে তো আরো সুন্দর লাগে। অনেক বাড়াবাড়ি করলে কিন্তু ভালো হবে না। অনেক সাইমার রাগ দেখে আরও হাসল। তারপর বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ল। সাইমা অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। এই নতুন পরিবেশে অনেকের এই স্বাভাবিক দুষ্টামি ভরা আচরণ যেন সাইমার একাকিত্ব কিছুটা হলেও দূর করে দিচ্ছিল। পরের দিন সকাল, আজও একই দৃশ্য। অনেকের ঘুম ভাঙতে দেখল সাইমা তার বুকের উপর মাথা রেখে শান্তিতে ঘুমোচ্ছে। অনেক হেসে সাইমার কপালে আলতো করে একটা চুমু খেলো। অনেক মনে মনে বলে, আমার এই রাগী বউটা ঘুমিয়ে থাকলে যেন অন্যরকম হয়ে যায়, কি মায়াবী লাগে। কিছুক্ষণের মধ্যেই সাইমার ঘুম ভাঙলো। চোখ খুলে সে দেখল অনেক তার সামনের দিকে তাকিয়ে হাসছে। সাইমার সঙ্গে সঙ্গে চমকে উঠে অনেকের বুক থেকে সরে গেল। অনেক, তুমি এইভাবে তাকিয়েছিলে কেন? আর আমি? কি, ঘুম ভাঙতে এমন রেগে ভূত হয়ে গেলে? গতকাল রাতে তো বেশ আরাম করে ঘুমোলে আমার বুকে। অনেক, একদম বাজে কথা বলবে না, আমি ভুল করে এমন করেছি। অনেক হেসে উঠে ওয়াশরুমে চলে গেল। সাইমার আগে ফুঁসতে ফুঁসতে উঠে বসলো। সকালে নাস্তা সেরে তারা দুজনেই ভার্সিটির উদ্দেশ্যে বেরোনোর জন্য প্রস্তুত হলো। অনেক তার বাইকের চাবি নিতে নিতে সাইমাকে বলল, তুমি দাঁড়াও, আমি বাইকটা নিয়ে আসছি। না, দরকার নেই, আমি তোমার সাথে যাব না। কিন্তু কেন, কি হয়েছে? না, এমনিতেই যাব না, ভালো লাগছে না। তাহলে যাবে কিভাবে? আমি গত রাতে বাবাকে বলে রেখেছি, উনি বলেছেন আমাকে একজন ড্রাইভার দিবেন, উনি আমাকে ভার্সিটিতে আনা নেওয়া করবেন। অনেক কিছুটা হতাশ হলো। সাইমার সাথে আরও কিছুটা সময় কাটানোর সুযোগ হাতছাড়া হয়ে গেল। কিন্তু সে মুখে হাসি টেনে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যেভাবে সুবিধা হয়। ড্রাইভার তখনও আসেনি, তাই সাইমা অপেক্ষা করছিল। অনেক তখন তার বাইকটি নেওয়ার জন্য গ্যারেজে ঢুকলো। সাইমা তার পিছে পিছে গ্যারেজে ঢুকতে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে অনেকের এত দামি গাড়ি এবং বাইকের কালেকশন দেখে অবাক হয়ে গেল।
স্পোর্টস বাইক থেকে শুরু করে বিলাসবহুল গাড়ি সবই থরে থরে সাজানো। এগুলো কি সব তোমার? হ্যাঁ, এগুলো সব আমার নিজের টাকায় কেনা। অনেকের কথা শুনে সাইমা অবাকের পর অবাক হলো। একজন কলেজ ছাত্র এত টাকা কিভাবে উপার্জন করে? তার রহস্যময়ী জীবনের আরেকটা দিক যেন সাইমার সামনে উন্মোচন হলো। অনেক তখন একটি R15 বাইকে স্টার্ট দিয়ে সাইমাকে বলে, তাহলে ভার্সিটিতে দেখা হচ্ছে। এটা বলেই অনেক বাইকে টান দিয়ে ঝড়ের বেগে চলে গেল। সাইমা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সাইমার ড্রাইভার আসলো। সাইমা গাড়িতে উঠে বসে ভার্সিটির জন্য রওনা দিল। সাইমা যখন ভার্সিটিতে পৌঁছালো, গাড়ি থেকে নামলো, তখনই অনেক তার সামনে এসে দাঁড়ালো। চলো। অনেক সাইমাকে নিয়ে প্রিন্সিপালের রুমে চলে গেল। প্রিন্সিপাল অনেককে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আরে অনেক বাবা, এসো এসো। অনেক ইশারা দিয়ে ওনাকে বসতে বলল। সাইমা অনেকটা অবাক হয়ে গেল। অনেকের প্রতি প্রিন্সিপালের এই সম্মান দেখে সাইমার মনে নতুন প্রশ্ন জাগলো। এরপর সকল ভর্তির কাজ শেষ করে অনেক সাইমাকে নিয়ে তার বন্ধুদের কাছে গেল। কিরে অনিক, তুই একা এলি কেন? ভাবি কই? আরে এই তো ভাবি, সাইমা, এরা আমার বন্ধু নয়ন, রাকিব, সিথি আর বন্ধুরা এ হলো সাইমা। সাইমা সবার দিকে তাকিয়ে হাসলো। আরে বাহ, ভাবি তো অনেক সুন্দর, কিউটের ডিব্বা। আমি আগেই বলেছিলাম অনেক অনেক লাকি। ভাবি কেমন আছেন? জি, ভালো আছি। তার কিছুক্ষণ গল্প করলো। সাইমা দেখলো অনেকের বন্ধুরা বেশ সহজ এবং বন্ধুত্বপূর্ণ। তাদের সাথে কথা বলতে তার ভালোই লাগছিল। তারপর অনেক সাইমাকে তার ক্লাসে পৌঁছে দিল। এই তোমার ক্লাস, কিছু লাগলে আমাকে ডেকো। ঠিক আছে। সাইমাকে বিদায় দিয়ে অনেক নিজের ক্লাসে চলে এলো। সাইমা ক্লাসে ঢুকলো, কিন্তু তার মনটা তখনও অনেকের রহস্যময় জগৎ আর তার বন্ধুদের সাথে হওয়া কথোপকথন নিয়ে আচ্ছন্ন ছিল। ভার্সিটির ক্লাস শেষ হলো। সাইমা তার ক্লাস থেকে বেরিয়ে অনেককে খুঁজছিল। ঠিক তখনই অনেক সাইমার সামনে এসে দাঁড়ালো। অনেকের মুখে দুষ্টু হাসি। সে সাইমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি বউ, আমাকে খুঁজছিলে তাই না? আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। সাইমা অনেককে আর কিছু না বলে সোজা গিয়ে গাড়িতে উঠে পড়ল। অনেক তাকে পেছন থেকে কয়েকবার ডাকলেও সাইমা পাত্তা না দিয়ে সোজা গাড়িতে উঠে পড়ল। সাইমার এমন আচরণ দেখে অনেক কিছুটা কষ্টে পেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে তার বাইকের দিকে এগিয়ে গেল। তারপর অনেক সোজা তার অফিসে চলে গেল। গেট দিয়ে ঢুকতেই দারোয়ান স্যালুট করলো। অফিসের ভিতর ঢুকলে সবাই তাকে স্যার বলে কুশল বিনিময় করলো। অনেক গিয়ে তার কেবিনে বসলো। তখন সেখানে অর্ণব আসলো। মে আই কাম ইন স্যার? হ্যাঁ, আসো। অর্ণব হাতে কয়েকটা ফাইল নিয়ে ভেতরে আসলো। স্যার, আমাদের এই 4টি ফাইল কমপ্লিট হয়েছে। এই সবগুলো মিশন আমরা ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। এখন বাকি এই একটি ফাইল নতুন এসেছে। এটা হচ্ছে GZ গ্রুপ ফাইল। কেউ তাদের ব্যাপারে কোনো খোঁজ খবর জানে না। এখন NSI হেড অফিস থেকে আমাদের CID-তে এই কেসটি সলভ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, আর আমেরিকার হেড অফিস থেকে আপনাকে এই কেসটি সলভ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। আর এই ফাইলটার একটা কপি আমার জিমেইলে পাঠিয়ে দাও। অর্ণব ঠিক আছে বলে রুম থেকে চলে গেল। তারপর অনেক একটি দীর্ঘশ্বাস ফেলে ফাইলটি হাতে নিল। ফাইলটি দেখছিল, তখনই তার চোখ আটকে গেল ফাইলের নামের উপরে থাকা একটি নামের উপর। নামটি ছিল সাইম চৌধুরী, যাকে GZ গ্রুপের লিডার হিসেবে ধরা হয়েছে এবং যার নামে সবচেয়ে বেশি মামলা রয়েছে। অনেকের মনে আসলে যে সাইমাদের ফ্যামিলি টাইটেল হচ্ছে চৌধুরী আর সাইমার বড় ভাইয়ের নাম হচ্ছে সাইম চৌধুরী। অনেকের কিছুটা সন্দেহ হলো, এটাই কি সেই সাইম চৌধুরী? অনেক ফাইলে থাকা সাইম চৌধুরীর সম্পর্কে যত তথ্য আছে সবগুলো ছবি তুলে নিল। তারপর ছবিগুলো এক জায়গায় পাঠিয়ে কল করলো অনেক ফোনে। যত তথ্য দিয়েছি এই সকল তথ্যের ভিত্তিতে লোকটির একটি ছবি খুঁজে বের করো। কথাটি বলেই অনেক ফোন কেটে দিল। তারপর অনেক চেয়ার থেকে উঠে দাঁড়ালো। কেবিন থেকে বেরিয়ে তার বাইক নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে পৌঁছে অনেক বাইক পার্কিং করে বাড়িতে প্রবেশ করলো। তখনই সাইমা তার সামনে এসে দাঁড়ালো। এতক্ষণ কোথায় ছিলে? এমনিতে তেমন কিছু না, অল্প একটু কাজ ছিল আর কি। কি কাজ বলো আমাকে?
অনেকের কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সাইমা একের পর এক প্রশ্ন করতে লাগলো। তুমি তো সবসময় বলো কাজ ছিল, কিন্তু কি কাজ তা কখনো বলো না। তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? আরে না, তেমন কিছু না। এখন এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক তখনই অনেকের মা সেখানে এসে সাইমাকে থামালেন। আহা সাইমা, এসেছে তো, এখন একটু ফ্রেশ হতে দাও। এই ফাঁকে অনেক দ্রুত রুমে চলে গেল। সাইমা অনেকের মায়ের দিকে তাকিয়ে রইল। তার মনে তখনও সাইম চৌধুরীকে নিয়ে ঘুরপাক খাচ্ছিল এক অজানা আশঙ্কার মেঘ। সাইমা কি অনেকের রহস্যময় জীবনের গভীরে প্রবেশ করতে পারবে, নাকি এই রহস্য তাদের সম্পর্কে নতুন দেওয়াল তৈরি করবে? জিজেড গ্রুপের সাইম চৌধুরী কি সত্যি সাইমার ভাই? সব কিছুর উত্তর জানতে হলে গল্পের সাথেই থাকুন। অনেক রুমে চলে যেতেই সাইমা গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। সাইম চৌধুরী, জিজেড গ্রুপ, এই সব কিছুর সাথে তার অনেকের কি সম্পর্ক? অনেকের রহস্যময় জীবন যেন আরও জটিল হয়ে উঠেছে। সাইমা মনে এক মিশ্র অনুভূতি, রাগ, কৌতূহল আর এক অজানা আকর্ষণ। সেদিন রাতে ডিনারের পর সবার সাথে স্বাভাবিক গল্প হলেও সাইমা আর অনেক দুজনেই যেন নিজেদের জগতে ছিল। অনেক বারবার সাইমার দিকে আর চোখে তাকাচ্ছিল, আর সাইমা অনেকের দিকে তাকানোর চেষ্টা করছিল। ডিনারের পর সবাই যার যার রুমে চলে গেল। রুমে ফিরে সাইমা আর অনেকের মধ্যে আবারও সেই দুষ্টামি শুরু হলো। কি সাইমা, আজও কি আমার বুকের উপর ঘুমিয়ে পড়ার ইচ্ছে আছে? অনেক, আবার শুরু করেছো? চুপচাপ নিজের জায়গায় যাও। অনেক দুষ্টু হেসে সাইমার দিকে এক পা এগিয়ে গেল। আরে বাবা, এত রাগ কেন? স্বামী স্ত্রীতে একটু দুষ্টুমি তো করাই যায়। স্বামী স্ত্রী? আমি তোমার স্ত্রী নই, আর তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না। সাইমা সরে যেতেই অনেক তার হাত ধরে ফেলল। সাইমা চমকে উঠল। এত দূরে সরে থাকলে কিভাবে হবে? কাছে এসো। অনেক, হাত ছাড়ো বলছি। অনেক সাইমার চোখের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। সাইমা সেই হাসিতে কিছুটা বিচলিত হলো। অনেক সাইমার হাত ছেড়ে দিল, তারপর বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ল। সাইমাও দীর্ঘশ্বাস ফেলে অন্য পাশে শুয়ে পড়ল, অনেকের দিকে পিছন ফিরে। সাইমা মনে তখনও অনেকের সম্পর্কে রেশ। তার রাগ ধীরে ধীরে এক অজানা অনুভূতির কাছে হার মানতে শুরু করছিল। পরদিন সকাল, ভোরে আলো রুমের জানালা দিয়ে প্রবেশ করতেই অনেকের ঘুম ভাঙল। বাষ্পিতে তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সাইমা আজও তার খুব কাছে, কিন্তু এবার সে অনেককে জড়িয়ে ধরে ঘুমায়নি, বরং সাইমার মাথা অনেকের বালিশে আর তার হাত অনেকের বুকের উপর আলতো করে রাখা। অনেক সাবধানে হাত দিয়ে সাইমার চুলগুলো সরিয়ে দিল। সাইমার ঘুমন্ত মুখটা দেখে মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হলো। এই শান্ত সাইমাকে দেখে অনেক আরও বেশি মায়াবী বলে মনে হলো। অনেক মনে মনে বলে, এই মেয়েটা যখন ঘুমিয়ে থাকে তখন আর রাগ থাকে না, একদম নিষ্পাপ লাগে। বেশ কিছুক্ষণ পর সাইমা নড়ে চড়ে উঠল। সে ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলেই অনেককে পাশে দেখে চমকে উঠল। তার হাত অনেকের বুকের উপর রাখা ছিল। সে দ্রুত হাত সরিয়ে নিল। কি হলো, তুমি এইভাবে তাকিয়েছিলে কেন? তুমি তো আমার এত কাছে ঘুমাচ্ছ, তাই দেখছিলাম। সাইমা লজ্জা পেয়ে গেল। তার মুখ লাল হয়ে উঠল। আমার আর কোনো কাজ নেই যে তোমার কাছে এসে ঘুমাবো। হয়তো ঘুমের ঘোরে এমন হয়েছে। আহা, ঘুমের ঘরেই হোক বা ইচ্ছাকৃত, তুমি তো বেশ আরামেই ঘুমাচ্ছ আমার পাশে। সাইমা অনেকের কথাই আরো বেশি রেগে গেল। সে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালো। তুমি একটা বাজে ছেলে, তোমার সাথে কথা বলাই বোকামি। অনেক হেসে উঠে ওয়াশরুমে চলে গেল। সাইমা তার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। অনেকের এই দুষ্টামিগুলো তার খারাপ লাগছিল না, বরং মনে হচ্ছিল তাদের সম্পর্কের দূরত্ব যেন ধীরে ধীরে কমছে। কিন্তু অনেকের লুকানো জীবনের রহস্য তাকে এখনও ভাবাচ্ছিল। সকালে খুনছুটির পর অনেক আর সাইমা আলাদাভাবে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। অনেক তার বাইকে আর সাইমা ড্রাইভারের গাড়িতে। ভার্সিটিতে প্রবেশ করা না মাত্রই অনেক দেখতে পেল সব শিক্ষার্থী নোটিশ বোর্ডের সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে। কৌতূহলবশত অনেক বাইক পার্ক করে নোটিশ বোর্ডের সামনে গেল। নোটিশ বোর্ডে বড় বড় অক্ষরে লেখা ছিল 20 তারিখ কাপল ডান্স কম্পিটিশন। এইটা দেখে অনেকের মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। তারপর সে সেখান থেকে তার বন্ধুদের কাছে চলে গেল। নয়ন, রাকিব আর সিথি আগে সেখানে দাঁড়িয়েছিল। কি রে অনিক, এবার তো মনে হয় আবার ফার্স্ট প্রাইজ নিয়ে যাবি। দেখা যাক।
আরে ভাই, তোর তো কোনো কম্পিটিশনই হয় না। প্রতিবার তুই আর তুলি মিলে সবার মাথা ঘুরিয়ে দিস। এবারও নির্ঘাত তোরাই জিতবি। হ্যাঁ রে, তুলি তো তোর পার্টনার, ও তোকে ছাড়া নাচেই না। আরে ধর, এবার হয়তো তুলি পারবে না। কেন রে, কি হয়েছে তুলির? ওর শরীরটা একটু খারাপ, কালকে রাতেও দেখলাম বেশ দুর্বল। ও, তাহলে তো মুশকিল, তোর মতো পার্টনার আর পাবি কই। অনেকের মনে তখন নাচের এই প্রতিযোগিতা এবং তার নতুন পার্টনার কে হতে পারে সেই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তার বন্ধুরা তখনও তাদের প্রতিযোগিতার বিষয় নিয়ে আলোচনা করছিল। তাহলে কি এবার তোর যেতে হবে না রে, নাকি নতুন কোনো পার্টনার খুঁজেছিস? সময় হলেই জানতে পারবি। তাদের কথোপকথন চলতে চলতেই ক্লাসের বেল বেজে উঠল। সবাই ক্লাসের দিকে রওনা দিল। অনেক ক্লাসে ঢুকতে তার মাথায় তখনও ঘুরছে সেই কাপল ডান্স কম্পিটিশন আর কে তার নতুন পার্টনার হতে পারে। এই প্রতিযোগিতা কি অনেকের জীবনে নতুন কোনো দিকে মন নেবে? সেদিন ভার্সিটিতে সাইমার সাথে অনেকের তেমন কোনো কথা হলো না। ক্লাস শেষে অনেক সোজা তুলিদের বাসায় চলে যায়। তুলির মা অনেককে দেখে হাসি মুখে ভেতরে ডেকে নেন। অনেক তুলির রুমে গিয়ে দেখে তুলি বিছানায় শুয়ে আছে। কে রে তুলি, এখন তোর কি অবস্থা? তুলি অনিককে দেখে হেসে ওঠে। এই তো একটু সুস্থ লাগছে। আজকে ভার্সিটিতে যাব মনে করেছিলাম, কিন্তু দেরি হয়ে গিয়েছে, তাই আর যাইনি। কালকে যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ, আমি চিন্তামুক্ত হলাম। কি রে, কি হয়েছে? আজকে ভার্সিটির এই বছরের ডান্স কম্পিটিশনের নোটিশ দিয়েছে, আর তুই অসুস্থ, তাই আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। কে যে পার্টনার হবে সেটা নিয়ে ভাবছিলাম। এখন তো আর কোনো সমস্যা নেই, আমরাই ফার্স্ট প্রাইজ নেব, তুই চিন্তা করিস না। দেখা যাক। আচ্ছা তুই বিশ্রাম নে আর একটু হাঁটাচলা করিস, না হলে ঠিক করে নাচতে পারবি না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আজকে যাই, কালকে ভার্সিটিতে দেখা হবে। কিছু খেয়ে যা। তুই তো জানিস আমাকে এগুলো বলে লাভ নেই। আচ্ছা আমি গেলাম। আচ্ছা বাই। অনেক তুলির বাসা থেকে বেরিয়ে নিজের বাইকে চড়ে বসলো। বাইক চালাতে চালাতে তখনও তার মাথায় ঘুরপাক খাচ্ছিল জিজেড গ্রুপের ফাইল আর সাইম চৌধুরীর কথা। সেই তথ্যগুলো ধরে লোকটির আসল পরিচয় জানার একটা সুযোগ এবার মিলবে। তবে আপাতত তার সব মনোযোগ ডান্স কম্পিটিশনের দিকেই ছিল। তুলি সুস্থ হয়ে যায়, অনেকের মুখে স্বস্তির হাসি ফুটল। তুলির বাসা থেকে বেরিয়ে অনেক বাইকে করে সোজা বাড়ির দিকে রওনা দিল। তার মনে তখনও তুলির সুস্থ হওয়ার স্বস্তি, কিন্তু তার পাশে সাইমার শূন্যতা তাকে কিছুটা অন্যমনস্ক করে তুলো। বাড়ি পৌঁছে অনেক বাইক পার্ক করে ঘরে ফিরল। সাইমা তখন লিভিং রুমে বসে বই পড়ছিল। অনেককে দেখে সে একবার ডাকলো, তারপর আবার বইয়ে মনোনিবেশ করলো। ডিনারের পর সবাই যার যার রুমে ফিরল। সাইমার রুমে ঢুকে দেখলো অনেক ফোনে কিছু একটা করছে। সাইমা তখন দ্বিধা কাটিয়ে অনেকের দিকে এগিয়ে গিয়ে বলল, আজ তো ভার্সিটিতে দেখলাম 20 তারিখ কাপল ডান্স কম্পিটিশন। অনেক ফোন থেকে মুখ তুলে সাইমার দিকে তাকালো। তুমি কি অংশগ্রহণ করবে নাকি? মায়ের থেকে শুনেছিলাম তুমি নাকি অনেক ভালো ডান্স করো। দেখা যাক অংশগ্রহণ করি কিনা। যদি করো তাহলে তোমার পার্টনার কে হবে? অনেক সাইমার দিকে দুষ্টেমি ভরা চোখে তাকালো। সে ধীরে ধীরে সাইমার দিকে এগিয়ে গেল। কেন, তুমি কি আমার পার্টনার হতে চাও? সাইমা থতমত খেয়ে গেল। তার গালে হালকা ললিমা দেখা গেল। কি যে বলো, আমি কেন তোমার পার্টনার হতে যাব? আমি তো এমনিতেই জিজ্ঞেস করলাম। তাহলে এত কৌতূহল কেন? নাকি আমার সাথে নাচতে ইচ্ছে করছে? অনেক সাইমার আরও কাছে এগিয়ে এলো। সাইমা কিছুটা সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু অনেক তার পথ আটকে দিল। অনেক বেশি বাড়াবাড়ি করছো কিন্তু। বাড়াবাড়ি কোথায়? আমি তো শুধু জানতে চাইছি আমার রাগী বউটা কি আমার সাথে নাচবে? অনেক সাইমার হাত ধরে ফেলল। সাইমার বুক ধুকপুক ধুকপুক করে উঠল। অনেকের স্পর্শে তার শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। হাত ছাড়ো অনেক। ছাড়বো না। যদি তুমি আমার সাথে নাচো তাহলে ছেড়ে দেব। আমি নাচবো না, আর তুমি আমার হাত ছাড়ো। অনেক সাইমার হাত ছেড়ে দিল, তবে তার মুখে এখনো দুষ্টামি হাসি। সে সাইমার খুব কাছে চলে এলো। সাইমা অনেকের নিঃশ্বাস অনুভব করতে পারছিল। আচ্ছা যদি না নাচো তাহলে কি করবে? সাইমা কিছুটা অপ্রস্তুত হয়ে অনেকের দিকে তাকিয়ে রইল। এই প্রথম সাইমা অনেকের এত কাছে এলো।
যেখানে তাদের মাঝখানে কোনো দূরত্ব ছিল না। অনেক আলতো করে সাইমার গাল ছুঁয়ে দিল। তোমাকে রাগলে অনেক সুন্দর লাগে, বিশেষ করে যখন তোমার গাল লাল হয়ে যায়। সাইমা অনেকের এমন আচরণে জমে গেল। সে অনেকের চোখে এক অন্যরকম আকর্ষণ দেখতে পেল। অনেক তখন সাইমার কাছ থেকে সরে এসে বিছানার দিকে এগিয়ে গেল। আচ্ছা এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। অনেকের এমন হঠাৎ সরে যাওয়ায় সাইমা কিছুটা অবাক হলো। সে অনেকের দিকে তাকিয়ে রইল, তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ল। অনেক তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। সাইমা তখনও অনেকের স্পর্শ আর কথার ঘোরে আচ্ছন্ন ছিল। এই রাতে অনেকের দুষ্টামিগুলো সাইমার মনে কি প্রভাব ফেল? কাপল ডান্স কম্পিটিশন কি তাদের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে, নাকি নতুন কোনো নাটকীয়তায় জন্ম দিবে? অবশেষে সেই প্রতীক্ষিত দিন চলে আসে, আগামীকাল ডান্স কম্পিটিশন। রাতের বেলা তুলি ফোন করে অনেককে জিজ্ঞেস করে, তুমি কি ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করবে না? মনে তো হয় না, কারণ কোনো পার্টনার পাইনি। কথাটা বলে অনেক শুয়ে পড়ে। শ্যামাও কিছু না বলে শুয়ে পড়ে, যদিও তার মনটা কেমন যেন অস্থির ছিল। রাতের চাঁদ অস্তর গিয়ে ভোরে সূর্য ওঠে, শ্যামার ঘুম ভাঙে। কিন্তু আজ সকালে সে নিজেকে অনেকের বুকের উপর আবিষ্কার করে না। সাইমা দেখতে পেয়ে অনেক বিছানায় নেই। সে তখন উঠে বসে। রুমের কোথাও অনেককে দেখতে না পেয়ে সাইমার টেনশন বেড়ে যায়। সে তখন তাড়াতাড়ি করে অনেকের আম্মুর কাছে যায়। মা, অনেক কোথায়? ওকে যে কোথাও দেখছি না। কেন, তোমাকে বললে যায়নি? আমি ঘুম থেকে উঠে দেখি ও নেই। আমি দেখলাম কোথায় যেন যাচ্ছে, আমি জিজ্ঞেস করার আগেই চলে গিয়েছে। সাইমা তখন রুমে চলে আসে। সে নিজের মনে মনে ভাবে, ওকে কি কল করব? আরে আমার কাছে তো ওর নাম্বারই নেই। মায়ের থেকে কি ওর নাম্বার নেব? কিন্তু ওনারা কি ভাববেন আমার কাছে ওর নাম্বার নেই যে। থুর, আমি ওকে নিয়ে এত ভাবছি কেন? আমি তো ওকে স্বামী হিসেবেই মানি না। তারপর সাইমা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়। নাস্তা সেরে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। ভার্সিটিতে পৌঁছে আজ কোণে কোণে শিক্ষার্থী পরিপূর্ণ। ডান্স কম্পিটিশনের জন্য ভার্সিটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। কিন্তু সাইমা অনেককে খুঁজছিল, কোথাও ওকে পায় না। অনেকের বন্ধুদেরও কোথাও দেখতে পায় না। সাইমা তখন হতাশ হয়ে অডিটোরিয়ামে গিয়ে বসে। সেখানে বসেও সাইমা চারিদিকে অনেককে খুঁজছিল, কিন্তু কোথাও তাকে পায় না। তখনই উপস্থাপক মঞ্চে উঠে কম্পিটিশন শুরু করে। প্রথমে এক কাপল এসে তাদের পারফর্ম করে। এভাবে কয়েকজন পারফর্ম করার পর হঠাৎ উপস্থাপক অনিকও তুলির নাম নেয়। সাইমা অবাক হয়ে সামনে তাকায়। অনিকও তুলির নাম শুনে সব শিক্ষার্থীরা দাঁড়িয়ে যায় আর তাদের নামে স্লোগান দিতে থাকে। অনিকও তুলি স্টেজে ওঠে। অনিকও তুলি দুজনে সাদার মধ্যে নীল ফুলের ডিজাইনে করা ম্যাচিং পাঞ্জাবি ও শাড়ি পরে স্টেজে ওঠে। সাইমার চোখ তখন বড় বড় হয়ে যায়। অনিকও তুলি তাদের পারফরমেন্স শুরু করে। তাদের পারফরমেন্স দেখে সাইমা অবাক। সে ভাবে, অনেকে তো ভালো নাচতে পারে, কিন্তু ওই মেয়েটাকে। অনেকের এত সুন্দর নাচের ভঙ্গি, স্টেজের উপরে তার সাবলীল নড়াচড়া সাইমাকে মুগ্ধ করে। সে বুঝতে পারে অনেকের মা যা বলেছিল তা মোটো বাড়িয়ে বলেননি। অনেক সত্যি একজন অসাধারণ নৃত্যশিল্পী। তাদের নাচ যেন এক অন্যরকম জাদু সৃষ্টি করে। তারপর তাদের পারফরমেন্স শেষ হয়। সবাই হাততালি ও চিৎকার দিতে থাকে। সাইমার মনে তখন মিশ্র অনুভূতি, অনেকের প্রতি মুগ্ধতা আর সেই অজানা মেয়ে তুলিকে নিয়ে কৌতূহল। সে ভাবে, এই ছেলেটা কি না পারে? আর এমন মিথ্যা বললো কেন যে কোনো পার্টনার নেই? পুরস্কারের সময় অনেকও তুলি চ্যাম্পিয়ন হয়। তখন অনুষ্ঠান শেষ হয়। তখন তারা সবাই বের হয়। সাইমা দেখতে পায় অনেকে তুলি একই গাড়িতে করে চলে যাচ্ছে। সাইমার মনে এক ধরনের চাপা কষ্ট অনুভব হয়। সে ভাবে, আমি কেন ওকে নিয়ে এত ভাবছি? আমি তোকে স্বামী হিসেবেই মানি না, কিন্তু কেন এমন লাগছে? তার মনটা হঠাৎ ভারাক্রান্ত হয়ে ওঠে, যেন এক অজানা ব্যথায় তার বুকে চিনচিন করে উঠল। এই ঘটনায় সাইমার মনে অনেকের প্রতি কি নতুন কোনো অনুভূতি জন্ম নেবে, নাকি এই দূরত্ব তাদের সম্পর্কের বাঁধন আরও আলগা করে দেবে? সেদিন সন্ধ্যায় অনেক বাড়ি ফিরল, তার হাতে চ্যাম্পিয়নের ট্রফি। বাড়িতে ঢুকতেই অনেকের মা তাকে দেখে এগিয়ে এলেন। অনেক হাসি মুখে ট্রফিটা তার মায়ের দিকে বাড়িয়ে দিল। এটা আর নতুন কি, প্রতিবার তো তুই নিস। আম্মু তুমি কি খুশি হওনি? আরে বোকা ছেলে, অবশ্যই খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি।
কিন্তু তোর পার্টনার কি তুলি ছিল? হ্যাঁ মা। সাইমা তখন পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। অনেকের মা তুলিকে চেনেন। এটা শুনে সাইমা অনেকটাই অবাক হলো। অনেক তখন রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেল। সাইমা রুমে গেলে দেখলো অনেকের ফোনে একটি নোটিফিকেশন এসেছে। ভুলবশত সে অনেকের ফোনটি হাতে নিয়ে স্ক্রিন চালু করতে অবাক হয়ে গেল। অনেকের ওয়েলপেপারে ছিল সাইমারই ছবি। আর সাইমা ছবিটি দেখে বুঝতে পারলো যে সে অনেককে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। এটা তখনকার ছবি। সাইমার চোখ গেল ছবিটির কোণে, সেখানে ছোট্ট করে লেখা ছিল লাইফ লাইন। সাইমার চোখ দিয়ে পানি চলে এলো। সে তখন দেখলো একটি নাম্বার থেকে নোটিফিকেশন এসেছে। সাইমা দেখলো সেই অ্যাকাউন্টটির প্রোফাইলে তুলির ছবি, কিন্তু সেভ করা আছে ছোট বোন দিয়ে। সাইমা তখন তার চোখের পানি আর আটকাতে পারল না। সে কাঁদতে কাঁদতে বলল, ও আমাকে এত ভালোবাসে, কিন্তু আমি ওকে কখনোই পাত্তা দেইনি। সব সময় আমার খেয়াল রাখে, কিন্তু আমি ওকে সন্দেহ করেছি। আমি কতটা খারাপ। সাইমা খাটে বসে হু হু করে কাঁদতে লাগলো। তখনই অনেক ওয়াশরুম থেকে বের হলো। সে সাইমাকে কাঁদতে দেখে অবাক হলো। অনেক দ্রুত সাইমার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে সাইমা, কাঁদছো কেন? সাইমা মুখ তুলে অনিককে দেখলো। চোখের জলে ঝাপসা দৃষ্টি নিয়ে সে অনিককে সজোরে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। অনিক তো কিছুই বুঝতে পারছিল না। সে সাইমার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। সরি অনিক, আমাকে ক্ষমা করে দাও। আমি খুব খারাপ। আরে কি হয়েছে, কিসের জন্য ক্ষমা চাইছো বলো আমাকে। আমি তোমার ফোন দেখেছি। অনিক তখন পুরো ব্যাপারটা বুঝতে পারলো। তার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। সে সাইমাকে সান্ত্বনা দিতে লাগলো, যদিও সাইমা তখনও শুধু ক্ষমা চাইছিল। সাইমার কান্নায় অনেকের বুক ভিজে যাচ্ছিল। অনেক আলতো করে সাইমার মুখ তার বুক থেকে তুলে ধরল। সাইমার ভেজা চোখে ভালোবাসার এক নতুন আলো দেখতে পেল। অনেক আর দেরি না করে সাইমার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। তাদের ঠোঁটের স্পর্শে যেন সব অভিমান, সব দ্বিধা মিলিয়ে গেল। সাইমা প্রথমে কিছুটা অবাক হলো, ধীরে ধীরে নিজেকে অনেকের কাছে সমর্পণ করলো। তাদের রোমাঞ্চ গভীর হলো, যেখানে ভালোবাসার উষ্ণতা তাদের সম্পর্কে নতুন মাত্রা দিল। অনেকের হাত সাইমার কোমর জড়িয়ে ধরল, আর সাইমা অনেকের গলায় হাত রেখে তাকে আরও নিবিড়ভাবে আঁকড়ে ধরল। এই চুম্বন শুধু দুটি শরীরকে নয়, দুটি আত্মাকে মিলিয়ে দিল, যা এতদিন ভুল বোঝাবুঝি আর রহস্যের আড়ালে ঢাকা ছিল। তাদের হৃদয়ের স্পন্দন যেন এক হয়ে গেল। সাইমা অনিকের ঠোঁট ছাড়ার কোনো নামগন্ধ নেই। অনিক সাইমাকে কোলে নিয়ে বিছানায় নিয়ে যায়। সাইমা অনিকের মাথা শক্ত করে ধরে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে রাখে। সেই রাতের গভীর ভালোবাসার পর সাইমা আর অনিকের সম্পর্ক যেন এক নতুন মন নিল। এতদিন ধরে যে অদৃশ্য দেওয়াল তাদের মাঝে ছিল, তা যেন ভেঙে খান খান হয়ে গেল। পরের দিন সকালে সাইমার ঘুম ভাঙতে সে নিজেকে অনিকের বুকের উপর আবিষ্কার করলো। অনিকের হাত তখনও তাকে আলতো করে জড়িয়ে রেখেছে। সাইমা অনিকের দিকে তাকালো। তার মুখে এক মুগ্ধতার হাসি। এই প্রথম সে অনিককে স্বামী হিসেবে অনুভব করলো। ভালোবাসার এক গভীর টান অনুভব করলো। অনিকের ঘুম ভাঙলে সে দেখল সাইমা তার দিকে তাকিয়ে হাসছে। অনিকও সাইমার দিকে তাকিয়ে হেসে উঠল। সুপ্রভাত বউ, কি ব্যাপার আজ খুব খুশি দেখাচ্ছে? সাইমা লজ্জে পেয়ে অনিকের বুকে মুখ লুকালো। ইস, কি বলো, সব তোমার দোষ। আমার দোষ? কিসের দোষ? সব কিছুর। আমি ভেবেছিলাম তুমি একটা পিচ্চি, কিন্তু তুমি তো। সাইমা কথা শেষ করতে পারলো না। অনিক হেসে সাইমার ঠোঁটে আলতো করে চুমু খেলো। এখনো কি আমাকে পিচ্চি মনে হয়? সাইমা অনিকের নাক টেনে বলে, না, একদমই না। অনিক সাইমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তাদের মাঝে তখন শুধু ভালোবাসা আর উষ্ণতার অনুভূতি। কিছুক্ষণ পর তারা দুজনে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছিল। অনিকের মা তাদের দেখে হাসলেন। কে রে অনিক, আজ খুব দেরি হয়ে গেল নাস্তা করতে? অনিক সাইমার দিকে তাকিয়ে দুষ্ট হাসি দিল। সাইমা লজ্জায় লাল হয়ে গেল। আসলে মা, ঘুমটা একটু দেরিতে ভেঙেছিল। সবাই হেসে উঠল। নাস্তা শেষ করে অনেক ভার্সিটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। সাইমা তখনও তার পাশে দাঁড়িয়েছিল। আজকে কি তুমি বাইকে যাবে? হ্যাঁ, কেন? আমিও তোমার সাথে যাব। কি ব্যাপার, কালকে তো ড্রাইভারের সাথে গিয়েছিলে, আজ আবার আমার সাথে? অনেক সাইমার দিকে তাকিয়ে দুষ্টুমি করে চোখ মারল। আচ্ছা ঠিক আছে, তাহলে তৈরি হয়ে নাও। সাইমা দ্রুত তৈরি হয়ে এলো।
অনেক বাইক বের করলো। সাইমা বাইকের পিছনে উঠে অনেককে শক্ত করে জড়িয়ে ধরলো। এই প্রথম তাদের যাত্রা ছিল ভালোবাসার, যেখানে কোনো দূরত্ব ছিল না। ভার্সিটি পৌঁছে তারা বাইক পার্ক করলো। ক্লাসের দিকে হাঁটতে হাঁটতে সাইমা হঠাৎ অনেকের হাত ধরে ফেলো। অনেক অবাক হয়ে সাইমার দিকে তাকালো। সাইমার মুখে লাজুক হাসি। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। তুমি কি কাজ করো? তোমার পরিবারও তোমার কাজের ব্যাপারে কিছু জানে না, তাই না? সাইমার প্রশ্নে অনেক থমকে গেল। তার মুখে মুহূর্তে হাসি মিলিয়ে গেল। তার চোখে ফুটে উঠল এক ধরনের গভীর চিন্তা রেখা। সাইমা অনেকের মুখের দিকে তাকিয়ে বুঝলো সে এমন কিছু জিজ্ঞাসা করে ফেলেছে যা অনেক সহজে বলতে চায় না। প্লিজ সাইমা, এখন না, আমি সময় হলে সব বলবো। সাইমা তখন আর অনেককে জোর করে না। অনেক সাইমার কাছ থেকে বিদায় নিয়ে অনেক তার ক্লাসের দিকে যাচ্ছিল। তখনই তার ফোনে একটি নোটিফিকেশন আসে। অনেক নোটিফিকেশনটি ওপেন করতে তার চোখ বড় বড় হয়ে যায়। হ্যাঁ, তার সন্দেহটাই ঠিক। জিজেড গ্রুপের লিডার আর কেউ নাই, সাইমার বড় ভাই সাইম চৌধুরী। অনেক একটা রহস্যময় হাসি দিয়ে ফোনটা তার পকেটে রেখে ক্লাসে গিয়ে বসে। তারপর একের পর এক ক্লাস চলছিল, কিন্তু অনেকের আজ ক্লাসে মন নেই। তার মন তখন সাইম চৌধুরীকে নিয়ে তৈরি হওয়া নতুন রহস্যের জট খুলতে ব্যস্ত। সাইমার ভাইয়ের সাথে জিজেড গ্রুপের সংযোগ অনেকের কাছে এক নতুন চ্যালেঞ্জ। সে ভাবতে থাকে এই পরিস্থিতিতে কিভাবে পদক্ষেপ নেওয়া যায়। ভার্সিটি শেষ হলে অনেক পেরিয়ে দেখতে পাই সাইমা তার জন্য দাঁড়িয়ে আছে। অনেক তখন সাইমার কাছে যায়। কি ব্যাপার, তুমি আমার জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, তোমার সাথে তো যাব বলেছি। তারপর তারা বাইকে করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় আসার সময় সাইমা বলে, এই শোনো না, আব্বু আম্মু আমাদের সবাইকে দাওয়াত করেছে, সবার যেতে হবে। তোমার ভাইয়া কি বাড়িতে থাকবে? অনেকের প্রশ্নে সাইমা কিছুটা অবাক হয়। হ্যাঁ, কিন্তু কেন? না, এমনি। আচ্ছা তাহলে যেহেতু বলেছে তাহলে যাব, সমস্যা নেই। কিন্তু গিয়ে যদি তুমি তোমার আসল কাজের কথা বলে চলে আসো তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আরে না না, কি যে বলো, এমন কিউট একটা বউকে রেখে কোথাও যেতে কি ইচ্ছে করে? অনেক সাইমার কথাই হাসে। সে মনে মনে বলে, এটাই সেরা সুযোগ, এই খেলাটা খতম করতেই হবে। তার চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা ফুটে ওঠে। সাইমা পরিবারের সাথে সাইম চৌধুরীর সম্পর্ক তার এই গোপন মিশনকে আরও জটিল করে তুলেছে। কিন্তু অনেক জানে এ সত্য উদ্ঘাটন করা তার জন্য কতটা জরুরি। সেদিন রাতে ডিনারের পর অনেক তার রুমে এসে অর্ণবকে কল করলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, যে গ্রুপের মিশনটি আমাদের কালকে শেষ করতে হবে। কালকে ফাইনাল মিশন হবে। আমাদের সব সদস্যদের নিয়ে রেডি থাকো। তোমাদেরকে আমি লোকেশন দিয়ে দিব, তোমরা সেই লোকেশনের আশেপাশেই থাকবে, আর আমার সিগন্যাল দেওয়া না মাত্রই অ্যাটাক করবে। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু এক্ষুনি রেডি করছি। প্রয়োজন হতে পারে কিছু হাতিয়ার রেখো সাথে। স্যার আপনার আর বলতে হবে না, আমি নিজে থেকে এসব রেডি করে নেব। ঠিক আছে, তাহলে প্রস্তুতি নাও, আমি রাখি। ঠিক তখনই সাইমা রুমে প্রবেশ করে। সে অনেকের শেষ কথাটি শুনতে পায়। সাইমা কতুল হয়ে অনেকের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কাকে প্রস্তুত থাকতে বলছিলে আর কিসের জন্য? অনেক দ্রুত নিজেকে সামলে নিল। হাসি মুখে হাসি টেনে বলল, আর তেমন কিছু না, আমি তুলিকে বলছিলাম আমাদের পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকতে আর কি। ও আচ্ছা। সাইমা তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে বেনি করছিল। অনেক পেছন থেকে সাইমাকে আলতো করে জড়িয়ে ধরল। এই কি করছো? জান, আমার না তোমার আদর খেতে ইচ্ছে করছে। এই, তোমার মুখে কিছুই আটকায় না? অনেক তখন সাইমাকে নিজের দিকে ফিরিয়ে তার ঠোঁট জোড়া দখল করে নিল। সাইমা প্রথমে কিছুটা চমকে উঠল, দ্রুত নিজেকে অনেকের কাছে সঁপে দিল। তাদের রোমাঞ্চ গভীর হলো, যেখানে ভালোবাসার উষ্ণতা আর বিশ্বাসের মেলবন্ধন ঘটল। অনেকের হাত সাইমার কোমরে আরও শক্তভাবে জড়িয়ে ধরল, আর সাইমা অনেকের গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে অনেকের ভালোবাসায় নিজেকে ভাসিয়ে দিল। রুমের আবছা আলোয় তাদের ছায়া এক হয়ে মিশে গেল। তাদের হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুতর হতে লাগলো। প্রতিটি নিঃশ্বাসে ভালোবাসার নতুন ভাষা ফুটে উঠল। এই ভালোবাসার মুহূর্ত কি অনেকের সামনে কঠিন মিশনকে প্রভাবিত করবে, নাকি এই রোমান্সটাকে আরও শক্তিশালী করবে? জানতে হলে গল্পের সাথেই থাকুন।
পরদিন সকাল 9টা, সবাই অনেকদের বাড়িতে রেডি হয়েছে সাইমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। গাড়ির আওয়াজে সাইমা বুক ধুকপুক ধুকপুক করছে, কারণ অনেকের রহস্যের জট আজ খুলতে পারে, আবার নাও খুলতে পারে। তাদের ভালোবাসার সম্পর্ক এক নতুন পথে যাত্রা শুরু করেছে, কিন্তু অনেকের গোপন জীবন এখনও তাদের মাঝে এক রহস্যের দেওয়াল তুলে রেখেছে। সবাই গাড়িতে চড়ে রওনা হলো। সাইমাদের বাড়িতে পৌঁছাই অনেক সবাই অবাক। বাড়ির সামনে পুলিশের গাড়ি আর কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছে। তখন সাইমার বাবা বেরিয়ে এসে তাদের সবাইকে অভয় দিলেন। আরে কেউ ভয় পেও না, আসলে সায়েম একটা ছেলেকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ ডেকেছে। কি করেছে ছেলেটি? ছেলেটি নাকি সায়েমের অনেক ক্ষতি করেছে। ও আচ্ছা। অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়ল। অনেক মনে মনে ভাবল, এইরকম অনেককেই তুমি বিনা অপরাধে জেলে পাঠিয়েছো, মেরে ফেলেছো, কিন্তু আজকে তোমার খেলা শেষ সাইম চৌধুরী। সাইমার বাবা সবাইকে সোফায় বসতে দিলেন। সাইম তখন পুলিশের সাথে কথা বলছিল। অনেক উঠে দাঁড়িয়ে সাইমের সামনে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার অনেক, কিছু বলবে নাকি? আর কতজনের জীবন এভাবে নষ্ট করবেন? কি বলতে চাচ্ছ তুমি? সোজা কথা কি কানে যাচ্ছে না? এইরকম হাজার ছেলে মেয়ের জীবন নষ্ট করে এখনো কি শান্তি পাননি? এই অনেক, তুমি এসব কি বলছো? কেন? জি যে লিডার, কিছু কি বুঝতে পারছেন না? অনেকের মুখে এমন কথা শুনে সাইম বসা থেকে উঠে দাঁড়ালো। তখনই সাইম পুলিশ অফিসারকে বলল, অফিসার, এক্ষুনি ওকে অ্যারেস্ট করেন। দুই পরিবারের সবাই নীরব দর্শক হয়ে দেখছিল, কেউ কিছু বুঝতে পারছিলেন না। পুলিশ অফিসার অনেককে অ্যারেস্ট করতে গেলে অনেক তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখনই পুলিশ অফিসার এসে অনেকের কলার চেপে ধরে। তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিস? কলার ছাড়ুন। ছাড়বো না। কি করবি? শেষবারের মতো বলছি, কলার ছাড়েন। বললাম তো ছাড়বো না। কি করবি কর। অনেকের রাগ উঠে গেল। সে তখন পুলিশ অফিসারের গালে একটা থাপ্পড় দিল। অফিসার তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। পুলিশ অফিসার তখন রেগে অনেককে মারতে আসবে, তখনই অনেক তার কার্ডটি পুলিশ অফিসারের সামনে ধরল। পুলিশ অফিসার কার্ডটি দেখে সঙ্গে সঙ্গেই অনেককে স্যালুট করে। সরি স্যার, সরি, আমি আপনাকে চিনতে পারিনি। স্যার, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। পুলিশ অফিসার তখন অনেকের পায়ে পড়ে যায়। পরিবারের সবাই অবাক। অনেকের বাবা মা, সাইমার বাবা মা, সাইমা অনেকের এই নতুন রূপ দেখে পুরোপুরি বিস্মিত। তখনই অনেক অফিসারকে জিজ্ঞেস করে, যার রেফারেন্সে এক্ষুনি একজনকে ধরে নিয়ে যেতে চাচ্ছিলেন, সে কে এটা জানেন? স্যার, উনি তো একজন ব্যবসায়ী, তাই না? উনি হচ্ছেন জি জে গ্রুপের লিডার। পুলিশ অফিসার উঠে দাঁড়ায়। সে অবাক হয়ে বলে, কি বলছেন স্যার আপনি? উনি জিজিট গ্রুপের লিডার? স্যার, এবার বুঝতে পেরেছি আপনি এখানে কেন এসেছেন। স্যার, আপনার কোনো কাজ করতে হবে না, আমি নিজেই ওনাকে গ্রেফতার করে নিচ্ছি। স্যাম তখন বুঝতে পারে আজকে সে ধরা পড়ে গিয়েছে। ঠিক তখনই সাইমার মাথায় বন্দুক ধরে বলে, আমাকে যেতে দে, না হলে এক্ষুনি ওকে শেষ করে দেব। ভাইয়া, তুমি এটা কি করছো? একদম কথা বলবি না, চুপ থাক। ঠিক তখনই অনেক তার হাত দিয়ে চুটকি বাজায়। সাথে সাথেই অনেকের সব লোকেরা একসাথে সাইমকে ঘিরে ফেল। সবার পরনে কালো পোশাক, হাতে একে 47 আর স্পেস 12 এর, আর প্রত্যেকের পোশাকে CIA এর ব্যাজ লাগানো। সাইম চৌধুরী, আজ তোমার খেলা শেষ। সময় থাকতে আত্মসমর্পণ করো, না হলে ব্রাশ ফায়ার করা হবে। আমাকে যেতে দে, না হলে এক্ষুনি ওর মাথা ছিদ্র করে দেব। অনেকের লোকেরা স্যামের দিকে এগিয়ে আসছিল। তখন সাইমার মাথায় গুলি করবে। ঠিক তখনই সঙ্গে সঙ্গে অনেক তার পকেট থেকে ডেজার্ট ইগল পিস্তল বের করে সাইমের হাতে গুলি করে। সাইম তখনই সাইমাকে ছেড়ে দিয়ে যন্ত্রণের মাটিতে বসে পড়ল। সাইমা তখন দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরল। বাড়ির পরিস্থিতি তখন চরম উত্তেজনায় পূর্ণ। অনেকের বাবা মা তাদের ছেলের পরিচয় জানার জন্য আগ্রহী। ভয়ঙ্কর অবস্থা দেখে শঙ্কিত সাইমা ভয়ে কাঁপছে, তার চোখে পানি। সে অনেকের এই ভয়ঙ্কর এবং শক্তিশালী রূপ দেখে ভীত, কিন্তু একই সাথে তার প্রতি এক নতুন সম্মান অনুভব করছে। তখন পুলিশ অফিসার বলে, স্যার, আমি কি ওনাকে অ্যারেস্ট করব? আপনি এখন এখান থেকে যান, ওনাকে CIA এর কাস্টডিতে নেওয়া হবে। পুলিশ অফিসার তখন অনেককে স্যালুট করে তার লোকেদের নিয়ে চলে গেল।
অর্ণব এগিয়ে এলো। স্যার ওনাকে কি নিয়ে যাব? ঠিক হ্যাঁ, নিয়ে যাও। আর এনএসআই হেড অফিসে জানিয়ে দাও যে এর লিডার ধরা পড়েছে, আর বাকি কাজ ওনাদের করতে হবে। ঠিক আছে স্যার। তখন অর্ণব ও বাকিরা অনেককে স্যালুট দিয়ে সেখান থেকে চলে গেল। সাইমা অনেকের দিকে তাকালো। তার চোখে তখনও বিস্ময় আর একরাশ প্রশ্ন। সাইমকে নিয়ে অর্ণব আর তার দল চলে যেতেই অনেক একটা সোফায় ধপ করে বসে পড়ল। তার দিকে তখন 3টি কৌতূহল দৃষ্টি, তার বাবা মা এবং সাইমের বাবা মা। সাইমা তখনও মায়ের বুকে মুখ গুজে কাঁদছিল। কিরে অনিক, কিছুই তো বুঝলাম না, কি হলো এসব? তোকে সবাই স্যালুট করছিল কেন? তোর পরিচয় বল। আজকে তোকে বলতেই হবে তুই কি করিস, আর এরা কারা? হ্যাঁ বাবা বলো, সাইমকে কেন এমন করা হলো? ও কি করেছে? অনেক একটি দীর্ঘশ্বাস পেল। এই মুহূর্তটা বহুদিন ধরে এড়িয়ে চলছিল, কিন্তু আজ আর লুকানোর কোনো উপায় নেই। সবাই বসো, আজকে আর কিছুই লুকিয়ে রাখবো না। সবাই চুপ করে অনেকের দিকে তাকিয়ে রইল। অনেক শান্ত কণ্ঠে বলতে শুরু করলো। আমি হচ্ছি CIA এর বাংলাদেশ সার্ভারের চিফ অপারেশনস অফিসার, আর এতক্ষণ যারা ছিল সবাই আমার জুনিয়র কর্মী। অনেকের বাবা মা সহ বাড়ির সবাই বিস্ময়ে চোখ বড় বড় করে ফেল। কি, তুই এত বড় পদে এই বয়সে? অনেকের মার চোখ আনন্দে ঝলমল করে উঠল। আজকে আমার সবচেয়ে আনন্দের দিন। আমার ছেলে এতটুকু বয়সে এত উপরে উঠে গিয়েছে, যার সামনে হাজার লোক মাথা নত করতে বাধ্য। আচ্ছা, তাহলে সাইম কি করছে? আমাকে নর্মাল কোনো কেস সলভ করার দায়িত্ব দেওয়া হয় না। যেসব কেস সারা দেশের কোনো বাহিনীর মধ্যে কেউ সলভ করতে পারে না, তখন সেটা আমার কাছে আসে। আর উনি হচ্ছেন বাংলাদেশের টপ মাফিয়া টিম GZ গ্রুপের লিডার। উনার নামে এখন পর্যন্ত 150টিরও বেশি মামলা আছে। হাজার হাজার ছেলেমেয়ের জীবন নষ্ট করেছেন। উনার ব্যাপারে কারো কাছে কোনো খবর ছিল না, তাই NSIর হেড অফিস থেকে আমাদের হেড অফিসে এই কেসটি সলভের জন্য রিকোয়েস্ট করা হয়, আর হেড অফিস থেকে আমাকে কেসটি সলভ করার জন্য রিকোয়েস্ট করা হয়। সি, আমার ছেলে এইসব করতো? আমার বিশ্বাসই হচ্ছে না। মা বাবা, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের ছেলেকে আপনাদের থেকে কেড়ে নিয়েছি। আসলে আইনের চোখে সবাই সমান। না বাবা, তুমি একদম ঠিক কাজ করেছো। এমন ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। ঠিক বলেছ, এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষছিলাম। সবকিছু বাদ দিলেও সাইমা তো ওর নিজের বোন, আর ও কিনা বিপদে পড়ে সাইমাকে গুলি করতে গিয়েও কিছু ভাবেনি। অনিক, তুই সত্যি আমাদের মুখ উজ্জ্বল করেছিস, তোর জন্য আমরা গর্বিত। আমার ছেলেটা এতদিনে আমার মুখের হাসি ফোটাতে পারলো। সব কষ্ট ভুলে গেলাম বাবা। সাইমা তখন তার মায়ের বুকে মুখ গুজেছিল, কিন্তু অনেকের কথাগুলো তার কানে স্পষ্ট যাচ্ছিল। আর তার মনে তখন সাইমের প্রতি ঘৃণা আর অনেকের প্রতি এক গভীর শ্রদ্ধাবোধ জন্ম নিচ্ছিল। তার স্বামী শুধু একজন কলেজ ছাত্র নয়, একজন দেশপ্রেমিক, একজন নায়ক। পরিস্থিতি কিছুটা শান্ত হলে অনেকের মা সবাইকে উদ্দেশ্য করে বলেন, যা হওয়ার হয়ে গিয়েছে, সবাই এখন শান্ত হন। অনিক, তুই বৌমাকে নিয়ে রুমে যা। অনেক তখন সাইমার দিকে তাকিয়ে বলল, চলো আমার সাথে আসো। সাইমা তখনও কিছুটা বিহ্বল ছিল, কিন্তু অনেকের দিকে তাকিয়ে সে তার সাথে রুমের দিকে পা বাড়ল। রুমে না যাওয়া মাত্রই সাইমা অনেককে সজোরে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তার শরীর ভয়ে থরথর করে কাঁপছিল। অনিক, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। ভাইয়া এমনটা করবে আমি কখনো আশা করিনি। অনেক সাইমাকে শান্ত করার চেষ্টা করলো, তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো, কিন্তু সাইমার কন্যা বন্ধ হওয়ার কোনো খবর ছিল না। অনেক তখন সাইমাকে তার বুক থেকে তুলে তার মুখের দিকে তাকালো। আচ্ছা, তুমি এরকম ভাবে কাঁদলে আমি আমার কাজ করব কিভাবে? সাইমা তার চোখের পানি মুছে অবাক হয়ে বলল, কি কাজ? এতক্ষণ মারামারি করে এখন রুমে আসলাম, একটু রোমান্স করলাম, আর তুমি শুধু কাঁদছো। মুডটাই তো খারাপ হয়ে গেল। অনেকের কথা শুনে কান্নার মাঝেই সাইমা হেসে ফেলল। অনেক তখন সাইমার দিকে তাকিয়ে হাসলো, তারপর তাকে আরও কাছে টেনে নিল। সাইমা এবার আর নিজেকে দূরে সরালো না, অনেকের বাহুডোরে নিজেকে সঁপে দিল। অনেকের ঠোঁট সাইমার ঠোঁট ছুঁয়ে দিল, এবং তাদের ভালোবাসার গভীরতার রোমাঞ্চ আরও বাড়ে। সেই মুহূর্তে ভয়, আতঙ্ক সব কিছু ছাপিয়ে ভালোবাসা তাদের মাঝে এক নতুন সেতু তৈরি করলো। সাইমা অনেকের মধ্যে খুঁজে পেল তার আশ্রয়, তার নির্ভয়ে ঠিকানা। অনেকও সাইমার জীবন ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগের এক নতুন অধ্যায়ের সূচনা করলো।
অনেকের সাহসী পরিচয় আর সাইমার ভালোবাসা তাদের সম্পর্ককে এমন এক উচ্চতায় নিয়ে গেল যেখানে কোনো রহস্য বা বাধা তাদের বিচ্ছেদ ঘটাতে পায়নি। অবশেষে ভালোবাসার জয় হলো আর তাদের জীবন ভরে উঠল সুখ আর শান্তিতে। এই গল্পটি আমাদের শেখায় যে কোনো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস এবং বোঝাপড়া। অনেক ও সাইমার মাঝে ভুল বোঝাবুঝি থাকলেও তাদের ভালোবাসা সকল বাধা পেরিয়ে যায়, যা প্রমাণ করে প্রকৃত ভালোবাসা মানুষের বাক্য পরিচয় বা পেশার ঊর্ধ্বে। অনেকের সাহস এবং আত্মত্যাগ দেশের প্রতি গভীর দেশপ্রেমের প্রমাণ। এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারি জীবনে কঠিন পরিস্থিতিতেও ভালোবাসার শক্তি কতটা অপরিসীম হতে পারে। তো দর্শক, আজকের গল্পটি থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।